বাংলা প্রথম পত্রের আজকে পূর্ণাঙ্গ সাজেশন 100 মার্কের যে সাজেশনটা আছে, এই ফুল সাজেশনটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিব। তোমরা অবশ্যই ক্লাসটা স্কিপ না করে A to Z একেবারে সম্পূর্ণ ক্লাসে যুক্ত থাকবা। এই সিকিউ পার্টের পরে আমরা কিন্তু এমসিকিউ পার্টটা ধরবো এবং সেখানে আমরা এমসিকিউ গুলো সমাধান করব। ফার্স্টে আমরা একটু দেখে নেই যে আমাদের আসলে বাংলা গদ্যের কি কি থাকছে, আমাদের পরীক্ষায় কোন কোন গদ্য থেকে আসলে পরীক্ষায় প্রশ্ন আসবে। গদ্য আমাদের অনেকগুলো এখানে দেয়া আছে, আপনারা একটু দেখেন। আমি যেভাবে আপনাদের জন্য সাজিয়েছি সেটার সাথে আপনাদের কতটুকু মিল আছে। এখানে গদ্য অনেকগুলো দেয়া আছে। ফার্স্টে আছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, অপরিচিতা, সাহিত্য খেলা, বিলাসী, অর্ধাঙ্গী, তারপর যৌবনের গান, জীবন বৃক্ষ, গন্তব্য কাবুল, মাসি পিসি, তারপর কপিল দাস, রেইনকোট এবং নেকলেস। এই গল্পগুলো আমাদের ফার্স্ট পেপারে একেবারে ফুল সম্পূর্ণ সিলেবাস। কিন্তু এখন এই পরীক্ষার হলে যাবার আগে আমাদের এতগুলো আসলে গল্প পড়াও সম্ভব না এবং এগুলোর সিকিউ পার্ট সবগুলো দেখা সম্ভব না। আর এগুলো সব যদি দেখতে যাও তাহলে কিন্তু দেখা যাবে আসলে তুমি গোলায় ফেলাবা। যার কারণে আমার মতে আসলে এখান থেকে বিগত সালের যত সালের কোশ্চেন আছে সব বোর্ডের প্রশ্ন কিন্তু আমরা অ্যানালাইসিস করে দেখেছি আসলে কোন কোন গল্প থেকে মাস্ট বি পরীক্ষায় প্রশ্ন থাকে। জাস্ট ওই গল্পগুলোতে তুমি হিট করো। সেখানের মধ্যে ফার্স্টে যেখান থেকে পরীক্ষা 100% প্রশ্ন থাকবে সেটা অপরিচিতা। এটাকে তুমি 3 স্টার না, যদি 7 স্টার দিতে চাও বা তার থেকেও বেশি স্টার দিতে চাও দিতে পারো। অপরিচিতাটা মাস্ট বি লাগবে। এবং অপরিচিতা থেকে তুমি কি কি পড়বা সেই প্রশ্নগুলো কিন্তু আমি ধাপে ধাপে তোমাদেরকে দেখাই দেবো। এমন না যে আমি বলে দিলাম যে অপরিচিতা থেকে প্রশ্ন আসবে সেটা পড়ো, কি প্রশ্ন আসবে সেটাও বলে দিব। জাস্ট আমাদের সাথে থাকো। এরপরে এই যে সাহিত্য খেলা, এটা যেহেতু নতুন, এগুলো আমি স্টার দিব না। বিলাসীটা অবশ্যই তোমাদের জন্য 3 স্টার। এটা অবশ্যই তোমরা দেখবা। দেখুন রোকেয়ার অর্ধাঙ্গী, এটাও গল্প খুব সুন্দর, যেহেতু নারী জাগরণ নিয়ে লেখা আছে, এটাকেও আমি 3 স্টারের মধ্যে রাখবো। এরপরে জীবন বৃক্ষ, মোতাহার হোসেন চৌধুরীর লেখা বিখ্যাত একটা গল্প, এটাকেও 3 স্টারে রাখবো। মাসি পিসি মোস্ট ইম্পর্টেন্ট, প্রতি বছর এখান থেকে পরীক্ষার প্রশ্ন থাকে, এটা 3 স্টার। প্লাস রেইনকোট, এখান থেকে প্রতি বছর পরীক্ষায় থাকে। এবং নেকলেস। তোমরা আমার সাথে কে কে একমত যে এই গল্প থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে? এই নব্য লেখকের প্রতি নিবেদন এটা বাদ দিব, সাহিত্য খেলা বাদ দিব, তারপর যৌবনের গান বাদ দিব, গন্তব্য কাবুল বাদ দিব, তারপর কপিল দাস এটা বাদ দিব। এই বাদ দিয়ে মাত্র এই যে 7টা গল্প তোমাদের জন্য চুজ করেছি এবং এখান থেকে 100% তোমাদের সিকিউ কমন পড়বে পড়বে পড়বে, একেবারে লিখে নাও। এই কথার সাথে কারা কারা একমত তারা শুধু একটু জানাবা। জি ভাইয়া, আপনি যে গল্পগুলো সিলেক্ট করেছেন আমরাও সেই গল্পগুলোই সিলেক্ট করেছি, এটা একটু আমাকে জানাবো, ঠিক আছে? আমাকে একটা মোবাইল দিলে মনে হয় ভালো হয়, যদি তোমার কাজ শেষ হয়। তাহলে তোমরা একটু কাইন্ডলি একটু মিলাই দাও। আমি যেগুলো দিয়েছি তোমরা এটাকে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, প্রুফ হিসাবে এখান থেকেই কমন আসবে। এবং আমি তোমাদের প্রতি যেই আহ্বানটা করব, এই যে কয়টা গল্প দিয়েছি প্রত্যেকটা গল্পের সারাংশ সারমর্মটা ভালোভাবে জেনে যাবা, যাতে করে তুমি লিখতে পারো। আর বিশেষ করে এই গল্পের বাইরে তোমার আরগুলার সিকিউ দেখার দরকার নাই, সেগুলো থেকে আসলে তোমার লিখতেও একটা ঝামেলা হয়ে যাবে। তারপরেও তুমি যদি চাও যে না ভাইয়া আমি শুরুটা খুব ভালোভাবে পড়েছিলাম অথবা গন্তব্য কাবুলটা খুব ভালোভাবে আমার পড়া আছে, এটার কি প্রশ্ন আসতে পারে যদি পরীক্ষা আসে সেটার সাজেশনও কিন্তু আমাদের রেডি করা আছে। কিন্তু আমরা চাই এই শেষ সময় একেবারে সুপার সাজেশন ভিত্তিক, যতটুকু না পড়লেই না, শেষ সময় যারা এতদিন ভালো প্রিপারেশন নেয় নাই তারা কিভাবে প্রিপারেশন নিয়ে হলে যাবে এবং হলে গিয়ে এখানে ভালো কিছু করবে তাদের জন্য জাস্ট এই 7টা গদ্য অংশ থেকে এই 7টা পড়বা। এটা আমার সাজেশন, আমার পছন্দ। এটার ভিতরে কি কি প্রশ্ন পড়বা, কিভাবে প্রশ্ন হবে, কিভাবে আনসার করবা সেটা দেখাই দিচ্ছি। একটু গদ্য অংশ থেকে তার মধ্যে ঘুরে আসি। তার মধ্যে গদ্য অংশ থেকে আমরা এই 7টা দেখব, এরপরে পদ্যতে চলে যাব। তাহলে অপরিচিতা, বিলাসী, অর্ধাঙ্গী, জীবন বৃক্ষ, মাসি পিসি, রেইনকোট এবং নেকলেস। এর বাইরে আমরা আর কিছু দেখব না। পরবর্তীতে আছে আমাদের প্রথম পত্রের যে পদ্য অংশ, পদ্য অংশের মধ্যে অনেকগুলো কবিতা আছে
এখানে অনেকগুলো কবিতা হচ্ছে লাইন তোমরা দেখতে পাচ্ছ, অনেকগুলো কবিতা আছে। তার মধ্যে হচ্ছে এই যে ঋতুবর্ণ আছে, বিভীষণের প্রতি মেঘনাদ আছে, সোনার তরী আছে, বিদ্রোহী আছে, সচেতনা আছে, প্রতিদান, তাহারই পরে মনে, পদ্মা, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তি বলছি, প্রত্যাবর্তনের লজ্জা। শেষ সময় এসে আমাদের আসলে এখন এতগুলো কবিতা দেখার আসলে আমাদের সময় নেই, ঠিক আছে? এতগুলো কবিতা আসলে আমরা দেখতেও পারবো না, এবং এইগুলো দেখে গেলে আমরা কিন্তু আসলে হলে গিয়ে কোন কবিতাটা পড়ে আসছিলাম, কোন কবিতার আসলে কি গল্প ছিল, আসলে কোন কবিতা কি বুঝাইতে চাইছে, সেগুলো আমরা হচ্ছে বলাই ফেলবো। যার কারণে এতগুলো আমাদের দেখার দরকার নেই। এখানেও আমরা তোমাদের জন্য শর্ট করে দিয়েছি, তুমি জাস্ট যেটা হচ্ছে বেশি করে ফোকাস করবা, যেটার উপরে তুমি বিশেষ করে ফোকাস করবা। ফার্স্টে বিভীষণের প্রতি মেঘনাদ 3 স্টার, এটা মার্ক বি দেখতে হবে, এবং এখান থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। সোনার তরী খুবই দারুণ একটা কবিতা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কবি নজরুলের বিদ্রোহী কবিতা একটু বেশি লিখতে হয়, কারণ কবিতা থেকে কিন্তু প্রশ্ন আসে, তো মানে হচ্ছে ঘুরে ফিরে আসে, কোন সালে এটা ধরে, কোন সালে এটা ধরে। তার মানে এখানে একটু গদ্যের থেকে পদ্যটা একটু বেশি পড়তে হবে, ঠিক আছে? এবং এগুলো সিকিউর জন্য সেম সাজেশন। এরপরে দেখো সচেতনতাও দেখতে হবে, এটারও হচ্ছে মূল ভাবটা অনেক সুন্দর। প্রতিদানকে বাদ দিয়ে আমরা তাহারই পরে মনে চলে যাব, সুফিয়া কামালের। ফেব্রুয়ারি 1969, বাংলাদেশের ইতিহাস রিলেটেড, খুবই ভালো। 18 বছর বয়স থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে, এটা আমাদের রাখতেই হবে। আর আমি কিংবদন্তির কথা বলছি, বলবা যে ভাইয়া তাহলে বাদ দিলেন কোনটা? বাদ দিয়েছি, তারপরেও দেখো এই যে ঋতুবর্ণটা বাদ দিয়েছি, পদ্মা বাদ দিয়েছি, প্রত্যাবর্তনের লজ্জা বাদ দিয়েছি, মাঝে মাঝে বাদ দিয়েছি, কিন্তু 8টা কবিতা রেখেছি। মোট হচ্ছে তোমাদের জন্য যারা এসএসসি 26 ব্যাচে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য মাত্র 8টা কবিতা রেখেছি। এই 8টা কবিতার মূল ভাব এবং হচ্ছে তোমার সারাংশ, যেটা হচ্ছে মানে কি বুঝাইতে চাইছে কবি আসলে এই কবিতার লাইনগুলো দিয়ে আমাদের কি দিকে ইঙ্গিত করলো, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে অনায়াসে তুমি হচ্ছে সিকিউ লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তোমাকে যে হচ্ছে সৃজনশীল দেখ না কেন, যে ইটাই দেখ না কেন, তুমি বুঝতে পারবা যে আসলে তোমাকে এখানে আসলে কি বুঝাইছে। উপরের যে সৃজনশীলটা দিবে এটা দ্বারা কি বুঝাইছে, কোন কবিতার মূল কথাটা তুলে ধরছে, এটা তুমি বুঝতে পারবা। তাহলে আমরা কবিতার মধ্যে তোমরা আমার সাথে একমত কিনা এটা একটু জানাবা। তোমরা বিভীষণের প্রতি মেঘনাদটা দেখবা, তোমরা যারাই হচ্ছে এসএসসি 26 ব্যাচে আছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি করে মেনশন করে দাও ক্লাসে। তোমরা যারাই হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা এবং নিজেদের আইডিতে শেয়ার থাকবে, তারা কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ বাংলা প্রথম পত্রের সাজেশনের পিডিএফ ফাইলটা তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে যাবে। যারা নিজেদের আইডিতে শেয়ার করে রাখবা এবং তোমাদের ন্যূনতম 5টা ফ্রেন্ডকে মেনশন করবা। তোমাদের কলেজের যেসব ফ্রেন্ডদের গ্রুপ আছে, গ্রুপগুলোতে একটু ক্লাসটা দিয়ে দিও, যাতে করে ওরা একটু আমাদের লাস্ট মুহূর্তে এসে ক্লাসটা দেখতে পারে, ঠিক আছে? তাহলে দেখো বিভীষণের প্রতি মেঘনাদ মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। সোনার তরীটা আমরা অবশ্যই পড়বো, বিদ্রোহী পড়বো, তারপর হচ্ছে সচেতনতা পড়বো, তাহারই পরে মনে পড়বো, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, এই 8টা পড়বো। তাহলে আমরা গদ্য পড়লাম 7টা, পদ্য পড়লাম হচ্ছে 8টা, এই মোট হচ্ছে কয়টা? 15টা। আর ওই পাশে যে নাটক এবং হচ্ছে তোমার একটা উপন্যাস আছে সিরাজউদ্দৌলা এবং হচ্ছে লাল সালু উপন্যাস, সেখানে তোমরা যদি লাল সালু গল্পটা ভালোভাবে জানা থাকে তাহলে লাল সালু থেকে দিতে পারো প্রশ্নটা। তাহলে লাল সালু যদি পড়ো একটা পড়বা, নাহলে যদি সিরাজউদ্দৌলা পড়ো ওখানের জন্য একটা গল্প সারাংশ সারমর্ম ভালোভাবে জেনে যাবা। এই মোট 16টা যদি মোটামুটি ভাবে মূল ভাবটা বুঝে যেতে পারো, তাহলে সিকিউ অংশে তোমাকে কোনো ভাবেই হচ্ছে বাধাইতে পারবে না। এখন শুধু কি গল্প আর কবিতার নাম বলে দিলেই হবে, কি কি প্রশ্ন আসে সেটা দেখতে হবে না, বিগত সালে কি কি আসছে। চলো তাহলে আমরা বিগত সালে কি আসছে আপনাদের সেগুলো একটু দেখি এবং এবছর কি আসবে। ফাইন, শুরুতে আমরা দেখব হচ্ছে অপরিচিতা। গদ্যের অংশ আমরা আগে হচ্ছে শেষ করব, গদ্য অংশের সাজেশনটা হচ্ছে আমরা আগে নিব, যে গদ্য থেকে সিকিউ পার্টের জন্য ভাইয়া কি কি পড়ব। শুরুতে হচ্ছে অপরিচিতা। অপরিচিতা গল্পের মূল ভাবটা আপনারা খুব ভালোভাবে জানবেন, যে এখানে আসলে কি কি হয়েছিল, কি কি বুঝাইছিল আমরা সবাই জানি, এটা মনে হয় যে সব স্টুডেন্টরাই পড়েছি। অপরিচিতা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,
এখানে দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে অনুপম যেটা নায়ক, আর একটা হচ্ছে কল্যাণী। আচ্ছা, অনুপম এবং কল্যাণী, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প। ছোট গল্পের সংজ্ঞা দিতে গিয়ে রবীন্দ্রনাথ এমন ভাবে বুঝাইছেন যে শেষ হইয়াও হইল না শেষ, মানে এমন একটা জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলম উঠাই নিছে যেখানে পাঠকদের মনে আরো জানার আগ্রহ আছে। বুঝতে পেরেছ? তার মানে পাঠকদের মনে এখনো জানার আগ্রহ আছে যে কল্যাণী লাস্টে কি অনুপমরা আদৌ বিয়ে করলো কিনা। এই গল্পে আর একটা চরিত্র আছে, সেটা হচ্ছে অনুপমের মামা। অনুপমের মামা ক্যারেক্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু তিনি এই ফ্যামিলিটারে একেবারে নিজের কলিজার মধ্যে রেখে দিয়েছে, এই ফ্যামিলির হর্তাকর্তাই উনি। আর একটা ক্যারেক্টার হচ্ছে এই কল্যাণীর বাবা, যার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন। আচ্ছা, এই ক্যারেক্টার গুলো যদি মোটামুটি দেখে যাও, এছাড়া হরিশ এবং বিনু দাদা আছে, যেখান থেকে এমসিকিউ পার্টে আসতে পারে, সিকিউতে নাও আসতে পারে। এই কবিতাটা যদি তুমি আমাকে হচ্ছে একটু বলতে বলো, তাহলে বিষয়টা ছিল এরকম। অনুপম যখন এই গল্পটা লিখছিল তখন তার বয়স ছিল 27 বছর। তিনি বুঝাচ্ছে যে এটা দৈর্ঘ্য গুণের কোনো হিসাবই বড় না, একেবারে পারফেক্ট একটা বয়স। এই বয়সে এসে তিনি হচ্ছে যখন বিয়ের কথা বলবে, এসে হরিশ কল্যাণীর কথা যখন বলে, যে কল্যাণপুরের একটা মেয়ের কথা, কল্যাণীর কথা বলে, তখন উনি বলে যে তাহলে হচ্ছে মামার কাছে বলে দেখো, আসলে আমার হাতে তো কিছু নাই। মামার কাছে বললো, মামা হচ্ছে এরপর বিনু দাদার মেয়ে দেখতে পাঠাইলো। বিনু দাদা এসে বললো যে চলন সই চলবে, সমস্যা নাই, কল্যাণী আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সুন্দর আছে। কিন্তু তারপরও তাদের কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে গেল। বিষয়টা হচ্ছে মেয়ের বয়স ছিল 15 বছর। 15 বছর বয়স, তাই অনেক বেশি হয়ে গেছে। বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে বিবাহের কথা সম্বন্ধ সবকিছু ঠিক হইলো। যেটা একটু করে আসছি, যেটা তোমরা একটু মনে রাখবা, এই অনুপমকে কিন্তু অনুপমের টিচাররা ওরে মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে তুলনা করত। চেহারা সুন্দর তো, এই জন্য ওরে উপহাস করতো মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে। শিমুল ফুল দেখতে সুন্দর, কোনো গন্ধ নাই। মাকাল ফল উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরগান। এই যে ফুল এবং ফলের সাথে তুলনা করতো, এটা দিয়ে মানে হচ্ছে উপহাস করতো টিচাররা। যাই হোক, এরপরে বিবাহ ঠিক হইলো, তাদের সাথে একটা দরাদরি হইলো যে কি পরিমাণে স্বর্ণ দেবে। কিন্তু এই যে অনুপমের মামা, উনি কোনোভাবে ঠকতে চায় না। উনি একজন শেখরা নিয়ে গেছে, মানে যিনি হচ্ছে স্বর্ণ পরখ করে। আচ্ছা, আজান দিচ্ছে খুব কাছের মসজিদে, তোমরা একটু হচ্ছে যুক্ত থাকো, ঠিক আছে? একটু আমাদের সাথে যুক্ত থাকো। আজানটা শেষ হলে আমরা আবার আসতেছি। আচ্ছা, মোটামুটি আজানটা শেষ হয়েছে। তোমাদের দিকে আজানের কি অবস্থা সেটাও কিন্তু জানাবা। টাইপের একটা পার্থক্য আছে আসলে। যাই হোক, আমরা যেখানে ছিলাম আর কি, যে বিবাহ হচ্ছে প্রোগ্রামটা সাজানোর পরে সেখানে এই মামা তো হচ্ছে একটু বেশি বোঝে, উনি একটু বেশি ফাজিল টাইপের, যে কোনোভাবে ঠকবে না। উনি আবার একজন শেখরা নিয়ে গেছে, যেটা কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন আসে যে স্বর্ণ যে পরখ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় শেখরা। শেখরার কাজ হচ্ছে স্বর্ণ আসল নাকি নকল এইটা মানে হচ্ছে পরখ করে দেখা। তো কল্যাণী বিবাহের অনুষ্ঠানে একেবারে স্বর্ণ গহনা পরে তারপরে হচ্ছে সাজুগুজু করে বসে আছে বউয়ের সাথে। সেখানে মামা গিয়ে বললো যে না, কন্যার গা থেকে হচ্ছে গহনা খুলে আনেন, আগে পরখ করে দেখবো খাঁটি সোনা নাকি নকলটা দিলেন আবার। এই যে মেয়ের গোয়াই থেকে গহনা খুলে নেয়া, এটা শম্ভুনাথ সেনেরও অনেক বাদলো মনে, আর কল্যাণীরও হচ্ছে এই জিনিসটা অনেক বাদলো, যে আসলে আমি হচ্ছে ই করলাম, মানে হচ্ছে কন্যার গা থেকে খুলে নেয়া গহনা, এটা কেমন না? তো যার কারণে ওনারা হচ্ছে এই বিবাহটা হইতে দিল না। ওনারা হচ্ছে ওনাদেরকে খাওয়াই বিদায় দিয়ে দিল। এরপরে তো হচ্ছে অনুপম তো কল্যাণীরে দেখতেই পারলো না, তার মনের মধ্যে একটা উতাল পাতাল ভাব। হঠাৎ করে সে আর তার মা যখন একটু তীর্থযাত্রা যাচ্ছিল, তখন ট্রেনের মধ্যে বসে একটা কণ্ঠ আসলো হঠাৎ করে যে এইখানে আসো, এইখানে জায়গা আছে। এটা শোনার পর তো অনুপমের কাছে সে ওই যে স্টেশনে ক্যামেরা রেডিও ফালাই টালাই দিয়ে তারপর হচ্ছে ট্রেনে উঠলো। ওঠার পরে আস্তে আস্তে পরিচয় পাওয়ার পরে জানতে পারলো মেয়েটা হচ্ছে ওনার সেই কল্যাণী। বুঝতে পেরেছো? এই হচ্ছে ঘটনা। পরবর্তীতে গিয়ে হচ্ছে এক হয় না, কারণ এটা ছিল মাতৃআজ্ঞা। কল্যাণীর দেশ প্রেমের জন্য তিনি হচ্ছে ব্রত গ্রহণ করছে এবং একটা ছোট স্কুলে বাচ্চাদেরকে হচ্ছে পাঠদান করাইতো, শিক্ষাদান দিত। এই আর কি মূল ঘটনাটা। এখন এখান থেকে পরীক্ষায় যে সব প্রশ্ন আসে, অপরিচিতা মানুষের প্রতি প্রেমিক হৃদয়ের দুর্বার আকর্ষণ স্বরূপ, এই প্রশ্নটা অনেকবার তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। অবশ্যই এগুলো হচ্ছে একটু দেখে যাবা।
এগুলো সব কিন্তু সিকিউ, তোমাকে একটা সৃজনশীল দেবে যে আমাদের ধরো একজনের নাম উল্লেখ করে দিবে যে রিলেশন করতো, তারপর ফ্যামিলির ইস্যু হচ্ছে বিয়ে হচ্ছিল, কিন্তু যৌতুক নেয়ার কারণে, বেশি যৌতুক নেয়ার কারণে দেখা যায় যে মেয়ে পরবর্তীতে হচ্ছে বিবাহ করতে দ্বিধা করে এবং হচ্ছে তাদেরকে না করে দেয়। এই গল্পধারা আসলে কারে বুঝাইছে, কি বিষয় ফুটে উঠেছে, এইসব জিনিস এগুলো একটু হচ্ছে দেখে যাবা। ব্রিটিশ ভারতীয় সমাজ ব্যবস্থার তৎকালীন সমাজের যৌতুক প্রথা, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট যৌতুক প্রথা, এই যে কল্যাণীকে বিবাহ দেওয়ার জন্য যে স্বর্ণ দিতে হবে, এই যে এত হচ্ছে স্বর্ণ পরখ করে দেখতে হবে, এই যে যৌতুকের একটা বিষয় তৎকালীন সময়ে, সেই জিনিসটা যে ফুটে উঠেছে গল্পে, সেটা একটু তুলে ধরতে হবে। এখন তোমার সৃজনশীলে যদি দেয়া থাকে যে ছেলের জন্য বাইক চাইছে বা হচ্ছে ছেলের জন্য এত লাখ টাকা দাবি করছে, এই জন্য মেয়ে পরবর্তীতে বিবাহটাকে বন্ধ করে দেয়, তাহলে গল্পের সাথে কোন জিনিসটার সাথে মিল আছে? তাহলে তোমরা বলবা যে কল্যাণীকে যখন হচ্ছে যৌতুক দিতে বলছে স্বর্ণ, এবং সেই স্বর্ণ পরখ করার জন্য সেটা নিয়ে আসে এবং গা থেকে খুলে নিয়ে যায়, সেই জিনিসটার সাথে সাদৃশ্য আছে। বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখবা যৌতুকের কাছে মানবিক বোধের পরাজয়ের দৃষ্টান্ত, এই জিনিসটা একটু দেখবা। যৌতুকের কাছে মানবিক বোধের পরাজয়ের দৃষ্টান্ত দেখেন, যখন হচ্ছে কল্যাণীর গা থেকে স্বর্ণ খুলে আনতে বলা হইল, তখন শম্ভুনাথ সেন গিয়া এই যে অনুপমকে বলল যে তোমার মামা এটা কি বলে, মেয়ের গা থেকে স্বর্ণ খুলে আনতে বলে, এটা তুমি কি বলো? অনুপম সে তো ঘরের কোনো কথাই বলতে পারে না, সে নিশ্চুপ, সে বলতেছে আমার মামার উপরে আমার কোনো কথা নাই, হ্যাঁ আমি কিছুই বলতে পারলাম না, নিশ্চুপ। তার মানে ওনার বোঝা সে যে ছেলে দিয়ে আর কোনো কাজ হবে না, এই ছেলের কোনো কথাই নেই। ঠিক আছে, যৌতুকের কাছে মানবিক বোধের দৃষ্টান্ত। আচ্ছা, এরপরে দেখেন সুপুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, সুপুরুষ সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং নারীর আত্মশক্তিতে বলিয়ান হওয়ার হচ্ছে স্বরূপ। এইখানে যে হচ্ছে কল্যাণীকে অন্যভাবে দেখা হয়েছে, মেয়ে পক্ষ কোনো প্রকার হচ্ছে কথা বলতে পারবে না, মেয়ে পক্ষর জোর গলায় কথা বলাও হচ্ছে অপরাধ, এটা বোঝানো হয়েছে। কিন্তু পরবর্তীতে এই যে কল্যাণী আবার যে প্রতিবাদটা করলো এবং এখানে যে হচ্ছে তিনি বিবাহটা বন্ধ করে দিল এক পর্যায়ে গিয়ে, এই যে আত্মশক্তিতে বলিয়ান হয়ে ওঠার যে গল্পটা আছে, এটাও কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে দেখেন সুশিক্ষার মর্যাদা ও ব্যক্তিত্ববোধের দৃঢ়তা। এই কল্যাণী সুশিক্ষায় শিক্ষিত ছিল বলে, কল্যাণীর বাবা উনি হচ্ছে শম্ভুনাথ সেন গ্রাম্য ডাক্তার, ওনারা শিক্ষিত ছিল বলেই কিন্তু ওনাদের এই জিনিসটা হচ্ছে অন্তরে লাগছে যে মেয়ে স্বর্ণ খুলে দিব পরখ করতে, এই জিনিসটা লাগার কারণে কিন্তু বিয়েটা বন্ধ হয়েছে। এটা কিন্তু সুশিক্ষার একটা প্রভাব আছে এবং ব্যক্তিত্ব বোধ আছে ওনাদের। ঠিক আছে, গরিব হইতে পারে কিন্তু ছোট লোক না, এমন একটা বিষয়। তো এই জিনিসগুলো যদি হচ্ছে গল্প থেকে মোটামুটি হচ্ছে তুমি পড়ে যাও, যৌতুক প্রথাটা বিশেষ করে এখান থেকে প্রতি বছর পরীক্ষায় আসে, এই যে যৌতুক প্রথাটা পড়বা এবং এই গল্প যে প্রধান চরিত্রগুলো আছে এগুলো যা দেখে যাবা। এই 5টা প্রশ্ন যা দেখে যাও, 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন পড়ে গেলে এরপর সৃজনশীল এমনিতেই তোমরা করতে পারবা। কত বোর্ডে আসছে দেখছেন, এগুলো কত বোর্ডে বারবার রিপিট হয়েছে, এগুলো রিপিট হইতেই থাকবে। মাত্র 5টা প্রশ্ন দেখবেন। ওকে ফাইন, পরবর্তীটা একটু দেখি। অপরিচিতার পরে কি আছে আমাদের? অপরিচিতার পরে আছে অর্ধাঙ্গী, লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। অর্ধাঙ্গী রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছে। আচ্ছা, এই অর্ধাঙ্গী গল্পের মধ্যে রোকেয়া সাখাওয়াত হোসেন আসলে কি বোঝাতে চেয়েছেন, এইটা মূলত হচ্ছে শিখে যাবা। এরপরে এমনি তুমি সৃজনশীল আসতে লিখতে পারবা। অর্ধাঙ্গী গল্পে উনি হচ্ছে বুঝাইতে চাইছে যে জিনিসটা, সেটা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন একটা মানে সমাজে পুরুষ এবং নারী এরা হচ্ছে সমান অধিকার। ঠিক আছে, সমান অধিকার, এরা হচ্ছে সমান ভূমিকা পালন করে, একে অপরের পরিপূরক। ঠিক আছে, একটা সমাজ ব্যবস্থার মূল চালিকা শক্তি একটা স্বামী স্ত্রীকে হচ্ছে ধরছে যে এদের দুইজনের অবদানই আসলে সমান। একটা সমাজের উন্নতির জন্য যেভাবে একটা পুরুষ অবদান রাখে, ঠিক সেভাবে একটা নারীও অবদান রাখে। কিন্তু আমাদের সমাজে এটাকে হচ্ছে অন্যভাবে দেখা হয়। আমাদের সমাজের মেয়েদেরকে হচ্ছে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়, এদেরকে পুরুষদের গোলাম করে রাখা হয়, যার কারণে এরা এই দেশের উন্নতির জন্য কোনো ভালো কোনো ভূমিকা রাখতে পারে না বা তাদেরকে রাখতে দেয়া হয় না।
তাদেরকে মেন্টালি দাস বানাই রাখছে, এইটা বুঝাইছে। ঠিক আছে, তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের খুবই দারুণ একটা লেখা কিন্তু এটা, প্রবন্ধ অর্ধাঙ্গী। এখানে রোকেয়া সাখাওয়াত হোসেন রাম এবং সীতার যেটা আছে গল্পটা, সেটাও কিন্তু উল্লেখ করেছেন যে যখন রাম বনবাসে যাবে তখন তার সাথে সীতাও কিন্তু যেতে চেয়েছে, তাকে সাহসিকতার পরিচয় দিয়েছে। একটা নারী চাইলে অনেক কিছু করতে পারে যদি তাকে সেই ফ্রিডমটা দেয়া হয়, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন যে মেয়েদেরকে চার দেয়ালে বন্দি করে রাখা হয় এবং ওদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে দেওয়া হয় না, ওদের মেধাটাকে বিকাশ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না। বুঝতে পেরেছো? তার মানে অর্ধাঙ্গীতে রোকেয়া সাখাওয়াত হোসেন বুঝিয়েছে যে একটা সমাজে যেভাবে একজন পুরুষের অবদান, ঠিক সেইভাবে একজন নারীর অবদান, কিন্তু আমাদের সমাজে নারীদেরকে কি করে রাখা হয়, একটু দুর্বল করে রাখা হয়, তাদেরকে এক কোণ ঠাসা করে রাখা হয়। সেখান থেকে বের করতে হলে অবশ্যই সুশিক্ষার দরকার আছে। তিনি কিন্তু শিক্ষার কথাটাও তুলে ধরেছেন যে একটা নারী যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তিনি আত্মনির্ভরশীল হতে পারে এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সুশিক্ষার বিষয়টাও তিনি তুলে ধরেছে এবং আরো অনেক দৃষ্টান্ত এই গল্পের মধ্যে তিনি তুলে ধরেছেন। তাহলে এই গল্প থেকে আমরা কি কি প্রশ্ন করব? এই গল্প থেকে আপনারা জাস্ট এখানে যে কয়টা প্রশ্ন দেয়া আছে এই কয়টা প্রশ্নই দেখে যাবেন। এই কয়টা প্রশ্ন কিন্তু বিভিন্ন বোর্ডের প্রশ্নে আসছে। যেমন দেখেন, স্ত্রী জাতির অবনতির কারণ অনুসন্ধান। স্ত্রী জাতির আসলে অবনতির কারণটা কি? স্ত্রী জাতি কেন নিজেকে ছোট করে রাখে? কারণ এরা আসলে মানসিকভাবে দাসত্বটাকে মেনে নিয়েছে। এরা যে হাজবেন্ডের কাজ করবে, বাসার কাজ বাজ করবে, এরা মাইকটের খেয়েও যে অন্যায় কোনো প্রতিবাদ করতে পারবে না, এটা তারা আসলে মেনে নিয়েছে মনের দিক থেকে। মনের ভিতরে যদি দাসত্ব থাকে তাহলে বাইরে সে ভালো করবে কিভাবে, এটাই কিন্তু বুঝিয়েছে। ওকে, পরিবারে মেয়েদের অবহেলিত হওয়ার বাস্তব যে চিত্রটা আছে, পরিবারে মেয়েরা কিভাবে অবহেলিত হয়, তাদেরকে উচ্চশিক্ষার জন্য কোনো করা হয় না। একটা ছেলের জন্য দেখা যায় যে 4-5 জন করে টিচার রাখা হয়, অমুক সমুকে এসে সেখানে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা শেষ হলেই একটা বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় লেগে যায়। এই যে মেয়েদেরকে আমরা শিক্ষা থেকে শুরু করে সবকিছু থেকে যে বঞ্চিত করি সমাজে, এইটাই তুলে ধরেছেন। নারীদের প্রতি সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। এরপর পুরুষ শোষিত সমাজে নারীর মানসিক দাসত্ব। এই যে পুরুষ শোষিত সমাজ ব্যবস্থা, আমাদের সমাজটা যে পুরুষরাই লিডিং দেয়, সবকিছু পুরুষদের হাতেই আছে, যে মূল চালিকা শক্তিটাই পুরুষদের কাছে, আর নারীরা সবসময় মানসিকভাবে দাসত্ব বরণ করেই আছে। এদের বুঝেই গেছে যে বাসায় গিয়ে আমাদের যাই অফিস করি না কেন, বাসায় গিয়ে আবার সে রান্না বান্না করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, দাসত্ব করতে হবে। এমন না যে পুরুষ আর মহিলা দুইজনই বাইরে জব করে, দুইজনই বাসায় গিয়ে দুইজনই রান্না বান্নার কাজ করতেছে, পুরুষ হেল্প করতেছে, নারী হেল্প করতেছে, তা না। পুরুষ গিয়ে দেখবো অফিস টফিস করে গিয়ে চিত্রাই করবে, আর নারী অফিস করার পরও গিয়ে বাসায় আবার রান্না বান্না থেকে শুরু করে যা কিছু আছে ঘরের কাজ বাজ ওই যে দাসের মতো কাজ করতেছে, এই ব্যবস্থাটা। আচ্ছা, দাসত্ব থেকে নারী সমাজের মুক্তির কামনা। দাসত্ব থেকে কিন্তু শেষের দিকে গিয়ে নারী সমাজের মুক্তির কামনা চেয়েছে। যখন একজন নারী সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে, তখনই কিন্তু আস্তে আস্তে তারা নিজেদের উপর আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং এই দাসত্ব থেকে মুক্তি পাবে। এইসব বিষয়গুলো তুলে ধরেছে। নেতিবাচক মনোভাব, নারী জাগরণের শিক্ষার গুরুত্ব, মুসলিম নারী সমাজের অধিকারহীনতা যেটা আছে, এগুলো একটুখানি মোটামুটি দেখবেন। এখানে যে 8টা প্রশ্ন আছে, জাস্ট আপনারা যে গাইডগুলো ফলো করেন না কেন, এই প্রশ্ন 8টা একটুখানি জাস্ট চোখ ভুলে যাবেন যে আসলে মূলত কি বুঝিয়েছে। এগুলো প্রত্যেকটা কিন্তু সালের প্রশ্ন, বিভিন্ন সালে বারবার রিপিট হয়েছে আপনাদের প্রশ্ন। 23-এ আসছে, 9-এ, 22-এ আসছে, 20-এ আসছে, 23-এ আসছে, 19-এ আসছে, সবগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। জাস্ট যা বলবো এতটুকু জাস্ট মাথায় রাখেন, ঠিক আছে? জাস্ট মাথায় রাখতে পারলেই হবে। কোন গল্পে কি বুঝাইছে, কোন কবিতায় কি বুঝাইছে, জাস্ট এতটুকু আপনারা একটু মাথায় রাখেন। কারা কারা যুক্ত আছে, আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন একটু বলেন তো, আমি একটু আপনাদের নামগুলো একটু দেখতে চাই। দেখি মোবাইলটা। কারা কারা যুক্ত আছে, কে কোথা থেকে যুক্ত আছে আমি একটু জানাই, আমি একটু দেখলেই হবে। আচ্ছা, লেখাগুলো ক্লিয়ার না, আচ্ছা তাই। আচ্ছা, শুভ বলছেন স্যারকে।
মানে হচ্ছে মূল ভাবটা তুলে ধরবো। মূল ভাবটা হচ্ছে তোমরা যে জানো না সেটা আমি বুঝতে পারি নাই। মূল ভাবটা অবশ্যই হচ্ছে তোমাদের জন্য আমরা হচ্ছে পিডিএফ ফাইল করে প্রত্যেকটারই হচ্ছে দিয়ে দিব। মূল ভাবটা একবার এখানেই দিতে চাইছিলাম, পরবর্তীতে এখানে দেয়া হয় না, কারণ আমরা জানি যে তোমরা আসলে মূল ভাবটা ইতিমধ্যে তোমরা জেনে ফেলেছো। আসলে এখন তোমরা যদি হচ্ছে প্রশ্নটা জানো তাহলে কিন্তু মূলত হয়ে যায়। আমি জানি যে মূল ভাবটা হয়তো মূলত বুঝে ফেলেছো। ক্লিয়ার বোঝা যায় না? দেখো তো এখন বোঝা যায় কিনা মূল ভাবটা। আচ্ছা একটু জুম করলে মনে হয় ভালো বোঝা যাবে। দেখো, জীবন বৃক্ষ মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী বুদ্ধির মুক্তির আন্দোলনের সাথে জড়িত ছিল। বুদ্ধির মুক্তির আন্দোলন, মোতাহার হোসেন চৌধুরী যিনি হচ্ছে শিক্ষা পত্রিকার সম্পাদক ছিল। কোন পত্রিকার সম্পাদক ছিল? শিক্ষা পত্রিকা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষা পত্রিকার সম্পাদক ছিল মোতাহার হোসেন চৌধুরী। বুদ্ধির মুক্তির আন্দোলনের সাথে ছিল। এই জীবন ও বৃক্ষ এই গল্পের মধ্যে মোতাহার হোসেন চৌধুরী মানব জীবনটাকে গাছের সাথে তুলনা করছে। মানুষের জীবনটাকে গাছের সাথে তুলনা করছে। কেন জীবনটাকে গাছের সাথে তুলনা করছে? কারণ তিনি মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই গল্পের মধ্যেই একটা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি মানুষের জীবনটাকে তুলনা করছে হচ্ছে নদীর সাথে। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনটাকে তুলনা করছে নদীর সাথে, যে নদীর যে স্রোতটা, এই স্রোতটা বইতে বইতে যখন সাগরে গিয়ে পৌঁছায় তখন সে তার জীবনের যে প্রাপ্তিটা সেইটা পেয়ে যায়। কিন্তু মোতাহার হোসেন চৌধুরী বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি নদীর দিকে না তাকাইয়া গাছের দিকে তাকাইতো তাহলে উনি আরো ভালোভাবে উপলব্ধি করতে পারতো। একটা গাছ ছোট থেকে আস্তে আস্তে হচ্ছে বড় হয়, বড় হয়ে একটা সময় হচ্ছে ফুল ফোটায়, ফুল থেকে ফল আসে। এই ফলটা যখন আসে তখন সে তার জীবনে পরিপক্কতা পায় এবং জীবনটা সার্থক হয়। এবং এই যে ফলটা, এই ফলটা আসলে মূলত গাছ খায়ও না, এগুলো সব পশু পাখি এবং মানুষদের জন্য। তো মোতাহার হোসেন চৌধুরী বলছে আসলে আমাদের মানুষের জীবনটাও এমন হওয়া উচিত, মানুষের জীবনটাও এমন হবে যে আমাদের হচ্ছে আস্তে আস্তে আমরা যখন বড় হব, সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে যখন হচ্ছে এস্টাবলিশড হব, তখন আমাদের ধারা যেন আর 10টা মানুষ যেন উপকৃত হয়, আমাদের যে প্রাপ্তিটা থাকবে সেটা অন্যদের মাঝে যেন বিলাই দিতে পারি, এটাতেই আসলে মূলত সার্থকতা। এই জন্য কবি মোতাহার হোসেন চৌধুরী মানুষের জীবনটাকে গাছের সাথে তুলনা করেছেন। এখান থেকে যেসব প্রশ্ন তোমরা দেখবা 1 থেকে একেবারে 5 পর্যন্ত, তোমরা অবশ্যই পেজে নক দিয়ে আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নিবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে যে 5টা পড়বা, মানব জীবনের তাৎপর্য ব্যাখ্যা, মানুষের জীবনটার আসলে তাৎপর্য কি, মানে হচ্ছে যদি তারা আস্তে আস্তে বড় হয়, পরিপক্ক হয়, তারপরে তার দ্বারা মানুষ, দেশ এবং সমাজ যে উপকৃত হবে, এটাই হচ্ছে মূল কথা। এরপর হচ্ছে বৃক্ষের অবদান ও গুরুত্ব ব্যাখ্যা করো, তোমরা এটা হচ্ছে তুলে ধরবা। বৃক্ষের সাথে মানুষের জীবনের সাদৃশ্য ব্যাখ্যা করো। এই যে সাদৃশ্যটা ব্যাখ্যা করলাম, যে গাছেরও বৃদ্ধি আছে, মানুষও আস্তে আস্তে হচ্ছে বড় হয়, বৃদ্ধি পায়, হচ্ছে গাছেও এক সময় গিয়ে হচ্ছে ফুল ফোটায় এবং হচ্ছে ফল পাকায়, মানুষ একটা সময় গিয়ে তার জীবনের পরিপক্কতা পায়। তো এটাই মোতাহার হোসেন চৌধুরী তার গল্পের মধ্যে তুলে ধরছে। মানব জীবনের আদর্শের প্রতীক সম্পর্কে ব্যাখ্যা করো, মানব জীবনের আদর্শের প্রতীক। এরপরে হচ্ছে জীবনের প্রতীকী হিসেবে নদী ও বৃক্ষের তুলনামূলক আলোচনা করো। যেটা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনটাকে তুলনা করছে নদীর সাথে, নদীর স্রোতের সাথে, আর মোতাহার হোসেন চৌধুরী এটাকে তুলনা করছে বৃক্ষের সাথে। এই জিনিসটা সুন্দরভাবে হচ্ছে তুমি বুঝাই দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীটা একটু দেখে, জীবন বৃক্ষের এই 5টা প্রশ্নই জাস্ট হচ্ছে দেখে যাবা, এখান থেকে আসবে বিভিন্ন বোর্ডে। পরবর্তীটা হচ্ছে বিলাসী। বিলাসী গল্পটা যদি তোমাদের পড়া থাকে তাহলে তো এখানে আর কিছু বলার নাই, আর যদি পড়া না থাকে তাহলে সুন্দরভাবে একটুখানি হচ্ছে সারাংশ এবং সারমর্মটা শুনে যাও। বিলাসী উনি হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র, যিনি হচ্ছে নায়িকা। ওনার নায়ক যদি বলা হয়, নায়ক হচ্ছে মৃত্যুঞ্জয়, তোমরা জানো। এই দুইজন হচ্ছে এখানে প্রধান চরিত্র, একজন হচ্ছে বিলাসী আর নায়কের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আর লেখক নিজেই হচ্ছে এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উনি হচ্ছে এই গল্পের কথক। উনি বলতেছে যে ওনার বন্ধুর নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, ঠিক আছে? মৃত্যুঞ্জয় হচ্ছে মূলত এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্ধু।
তো এই মৃত্যুঞ্জয় উনি হচ্ছে একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল। যখন মৃত্যুঞ্জয় অসুস্থ হয় তখন এই বিলাসীকে তার সেবা যত্ন করার জন্য নেওয়া হয়। মূলত বিলাসী ছিল একজন সাপুরে, যারা হচ্ছে যে ওজা বলি বা সাপটাকে দংশন করলে যারা হচ্ছে বিষ নামাইত বা হচ্ছে এখনো বেদে যেসব আছে ওই সমাজের একজন মানুষ। তো মৃত্যুঞ্জয় ওই বিলাসীর হচ্ছে প্রেমে পড়ে যায়। এরপরে একটা পর্যায়ে মৃত্যুঞ্জয় ওনার নিজের হচ্ছে সবকিছু ছেড়ে এই সাপুরে বিলাসীর সাথে সাপুরে জীবনটাকে বেছে নেয়। আবার বুঝেন, বিলাসী এবং মৃত্যুঞ্জয় এরা হচ্ছে গল্পের নায়ক নায়িকা। মৃত্যুঞ্জয় একজন হচ্ছে সম্ভ্রান্ত পরিবারে ছিল। তো উনি যখন অসুস্থ হয় তখন বিলাসী যায় সেবা যত্ন করতে গেলে দুইজনের মধ্যে হচ্ছে একটা প্রেমের সম্পর্ক হয়। একটা পর্যায়ে মৃত্যুঞ্জয় তার নিজের হচ্ছে সম্প্রদায় ছেড়ে এই যে বিলাসী যে সাপুরে তার হচ্ছে ইসে চলে আসে, সম্প্রদায় চলে আসে এবং সাপুরে জীবনটা কি হচ্ছে বেছে নেয়। কিন্তু সমাজ ব্যবস্থাটা এমন, তারা মানে হচ্ছে এমন প্রকারের উপহাস করতে, একদিন হঠাৎ করে এই মৃত্যুঞ্জয়ে সাপের কামড়েই মারা যায়। উনি হচ্ছে সাপের কামড়েই হচ্ছে মারা যায়। সাপের কামড়ে মারা যাওয়ার পরে বিলাসী আর নিজের জীবনটাকে আসলে রাখতে পারে নাই, কারণ সমাজ এত পরিমাণে হচ্ছে উপহাস করতো যেটা আসলে নেয়া তার পক্ষে সম্ভব ছিল না। তারা এই যে মৃত্যুঞ্জয় যে মারা গিয়েছে সেটার জন্য দুঃখ না পেয়ে উল্টা এই যে মৃত্যুঞ্জয় ওনার ফ্যামিলি ফেলে যে বিলাসীর কাছে এসে জীবনযাপন করেছে সেটা নিয়ে উপহাস করতে ব্যস্ত হয়ে যায়। যার কারণে একটা পর্যায়ে গিয়ে বিলাসী নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়, তিনিও আত্মহত্যা করে। মূলত কি বুঝিয়েছে এখানে? আমাদের সমাজ ব্যবস্থাটার কথা তুলে ধরেছে। প্রেম ভালোবাসা কোনো জাত বেজাত মানে না, ঠিক আছে? কোনো জাত বেজাত দেখে আসলে রিলেশনশিপ হয় না। হওয়ার পরে আমাদের সমাজ ব্যবস্থা এত ন্যারো মাইন্ডেড, যারা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরেও হলেও মানে নিন্দা করতে বেশি পটু। বুঝতে পেরেছো? ওকে ফাইন। তার মধ্যে এই যে হচ্ছে প্রশ্নগুলো একটু দেখবা, এই 4টা প্রশ্ন জাস্ট বিলাসী গল্পের থেকে এই 4টা প্রশ্ন জাস্ট তোমরা খুঁজে বের করে এই 4টা প্রশ্নই করবা, এছাড়া আর কিছু দেখার দরকার নাই। সংকীর্ণ সমাজ দৃষ্টি, ঊর্ধ্ব মানব, তারপর হচ্ছে মানবীর প্রেমের স্বরূপ এবং লেখকের দৃষ্টিভঙ্গি, এটা একটু দেখবা। বর্ণবাদী সমাজ ব্যবস্থার স্বরূপ ও দৃষ্টিভঙ্গি, রক্ষণশীল সমাজের স্বার্থপর সমাজ প্রতিস্বরূপ, আর হচ্ছে প্রথা বিরোধী ও সেবাপরায়ণ নারী চরিত্র স্বরূপ, এইটা একটুখানি দেখবা। এই 4টা প্রশ্ন জাস্ট বিলাসী গল্প থেকে তোমরা এই 4টা প্রশ্ন একটুখানি হচ্ছে জাস্ট পড়লেই টোটাল গল্পের সামারিটাও বুঝতে পারবা, আর সৃজনশীল তো এমনিতেই হচ্ছে লিখতে পারবা। ওখানে আসবে এরকম যে প্রেমের টানে একটা হচ্ছে ছেলে তার হচ্ছে ভালোবাসার মানুষের কাছে চলে গিয়ে সেখানে বসবাস করা শুরু করছে। একটা পর্যায়ে হচ্ছে ছেলেটা এরকম মারা যায়, তার হচ্ছে যে গার্লফ্রেন্ড ছিল সেও হচ্ছে সমাজের নিপীড়ন সইতে না পারে সেও আত্মহত্যা করে। এটা কার সাথে সাদৃশ্য আছে বলতে পারবা? বিলাসী এবং মৃত্যুঞ্জয় কেন মারা গিয়েছিল? এই যে সমাজের যে করুণ অবস্থা, সমাজের যে দৃষ্টিভঙ্গি, এটার জন্য এই 4টা প্রশ্ন জাস্ট এই 4টা প্রশ্ন ফোকাস করা, কিছু লাগবে না। ওকে ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। মাসি পিসিও সেই প্রশ্ন বলতে পারো। এই আমাদের হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি হচ্ছে এই গল্পটার মধ্যে যে বিষয়গুলো হচ্ছে আসলে তুলে ধরেছে মাসি পিসির মধ্যে, এখানে প্রধান চরিত্র মাসি পিসি, আর ওনাদের হচ্ছে যাকে নিয়ে যুদ্ধ, জীবন নিয়ে তো যুদ্ধ আছে, তাছাড়া হচ্ছে যে আহল্যদি ওনাদের হচ্ছে ভাইয়ের যে মেয়ে, ঠিক আছে, ওনাকে ওরে হচ্ছে সেভ করার জন্য, সমাজের মানুষের কুদৃষ্টি থেকে রক্ষা করার জন্য যে যুদ্ধটা, সেটাই আসলে এখানে তুলে ধরেছে। তো মাসি পিসি গল্পের যদি মূল ভাবটা তুমি জেনে যাও তাহলে মূলত এই মাসি পিসি ওনারা আসলে স্বামীহারা এবং পিতৃহারা, মানে কিছুই নেই সোজা কথা, মানে হচ্ছে এই জগৎ সংসারে। তো ওনাদের জীবিকা চালানোর জন্য, জীবনের জন্য যে যুদ্ধ, এবং তারপরে আবার ওনাদের ঘাড়ে এসে পড়ে ওনাদের ভাইয়ের একটা মেয়ে আহল্যদি। পৃথিবীতে এই আহল্যদিরও মাসি পিসি ছাড়া আর কেউ নাই। স্বামীর ঘর করতো, যোগুর ঘর করতো, কিন্তু সে দৈনিক হচ্ছে মাতাল হয়ে এসে হচ্ছে অত্যাচার করতো, যার কারণে বাঁচার জন্য মাসি পিসির কাছে এসে আশ্রয় নিছে। তো এখন মাসি পিসির শুধু নিজেদের পেট বাঁচাইলেই হবে না, সাথে তাদের ভাইয়ের মেয়ে আহল্যদিকেও বাঁচাইতে হবে, এটারও দায়িত্বটা বেড়ে যায়। এই যে সংগ্রামটা, নিজেদেরকে
দুইটা মহিলার তৎকালীন সময়ে কিভাবে যুদ্ধ করে যে খাবার জোটাইতে হয়েছে, তার মধ্যে এই আহল্যদি অল্প বয়সী মেয়ে, তার দিকে গ্রামের মাতব্বর থেকে শুরু করে যোগু কানাই চৌকিদার, এদের যে হচ্ছে একটা কুদৃষ্টি ছিল, সেখান থেকে এই যে আহল্যদিকে কিভাবে রক্ষা করবে সেটাই কিন্তু এই গল্পের মধ্যে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তোমরা হচ্ছে কারা কারা আছো, কে কোথা থেকে আছো, একটু হচ্ছে আমাকে সাড়া দিবা। ঠিক আছে, কে কোথা থেকে আছো একটু হচ্ছে সবসময় সাড়া দিবা যে আমি এখান থেকে আছি। আমি কিছুক্ষণ পরে যখন হচ্ছে এমসিকিউ তে যাবো তখন তোমরা করতে পারবা। আর এখান থেকে হচ্ছে মাত্র এই 6টা প্রশ্ন পড়বা তোমরা। আমি কলমটা কই দেব, বারবার শুধু কলম হারাই যায়, হাবিব ভাই যেন কলমটা কই রাখে, বুঝতে পারছো? তাহলে এই যে মাত্র হচ্ছে এই 6টা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে যাবা। ওকে, এই 6টা প্রশ্ন দেখলেই হয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে নারী সংগ্রামী চরিত্রের বহিঃপ্রকাশ। এই যে মাসি পিসি দুইজন যে আছে, এরা যে সমাজের অন্যায়ের বিরুদ্ধে যখন হচ্ছে চৌকিদাররা রাত্রে ডাকতে আসে, তখন যে খাতা কম্বল ভিজাই রাখে, বডি নিয়ে তারপরে হচ্ছে ঘুমায়, কারণ যুদ্ধের একটা আয়োজন করে তারপরে ঘুমায়। ঠিক আছে, যে যুদ্ধ করতে তারা প্রস্তুত আছে, এইগুলা জাস্ট একটু হচ্ছে তুলে ধরবা। সৃজনশীল আসলে এভাবে আসবে যে সমাজে দুইজন হচ্ছে নারী বাঁচার জন্য এটা করছিল ওটা করছিল, এটা কার সাথে হচ্ছে কি হয়, এগুলো ইনশাআল্লাহ তোমরা পারবা। জাস্ট এই 6টা প্রশ্ন দেখে যাবো, জাস্ট এই 6টা প্রশ্ন, এর বাইরে একটা প্রশ্ন দেখতে হবে না। জাস্ট তোমাদের গাইডে এই 6টা প্রশ্ন একটু খুঁজে বের করে পড়ে যাবা। পরবর্তীতে একটু দেখি রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পটা আমরা পড়েছি। রেইনকোট গল্পটার প্রধান চরিত্র যিনি, তিনি হচ্ছে আমাদের নুরুল হুদা, তোমরা অবশ্যই জানো। আর রেইনকোটটা যার আসলে ছিল, ওনার নাম হচ্ছে মিন্টু। রেইনকোটের মালিক হচ্ছে মিন্টু, যিনি হচ্ছে নুরুল হুদার শালা। নুরুল হুদার শালা হচ্ছে এই মিন্টু। এই মিন্টু ছিল রেইনকোটটা, যার নাম অনুসারে গল্পের নাম হচ্ছে রেইনকোট। এই নুরুল হুদার স্ত্রীর নাম ছিল আবার আসমা। নুরুল হুদার স্ত্রীর নাম ছিল আসমা। জাস্ট এই কয়টা ক্যারেক্টার মনে রাখবা। আর দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে ইসহাক আর কলেজের প্রিন্সিপাল। এই ইসহাক আর কলেজের প্রিন্সিপাল এরা হচ্ছে আবার পাকিস্তানের সাথে, এটা তো আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কথা নিয়ে রচিত। তো তখন মিলিটারিদের ভয়ে কলেজের প্রিন্সিপাল এবং ইসহাক, যিনি হচ্ছে কলেজের হচ্ছে কর্মচারী কেরানি, এরা দুইজন আগে থাকতেই উর্দু বলা শুরু করছে, পাকিস্তানি মিলিটারিদের সাথে ভালো সম্পর্ক করা শুরু করছে, এবং তাদের ভয়ে, এই যে পিয়নের ভয়ে কলেজের অন্যান্য টিচাররাও হচ্ছে কি ছিল, ভীত ছিল। এই ঘটনাগুলো একটু জানবা। তারপর মুয়াজ্জিন শুধু একবার আল্লাহু আকবার বলছে, আর একবার আল্লাহু আকবার বলতে পারে নাই, তার মধ্যেই হচ্ছে গুলি করে মেরে ফেলছে। এই বিষয়গুলো জাস্ট একটু হচ্ছে মনে রাখবা। আচ্ছা, তাহলে দেখো, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং গণমানুষের প্রতিরোধ চেতনায় উজ্জীবিত স্বরূপ, এগুলো একটুখানি হচ্ছে দেখবা। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সময় কি কি হয়েছিল, এগুলো তোমরা দেখছো। পশ্চিম পাকিস্তানি বাহিনীর অত্যাচার নির্যাতন হচ্ছে বিভীষিকা স্বরূপ, এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে মুক্তিযোদ্ধারা বীরত্ব মহান আত্মত্যাগের স্বরূপ, মুক্তিযোদ্ধাদের কি সব আত্মত্যাগ ছিল, এটা তোমরা মিন্টুদের হচ্ছে গল্প পড়লেই বুঝতে পারি যে ঘরে থাকতে পারে নাই, লুকিয়ে লুকিয়ে থাকতে হয়েছে। ঠিক আছে, কত মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করছে। তারপর হচ্ছে এই যে রাজাকারের ভূমিকায় ছিল ইসহাক এবং কলেজের যে প্রিন্সিপাল, এরা ছিল রাজাকারের ভূমিকায়। তাদের ভূমিকা ছিল তাদেরকে ইয়েস হুজুর জি হুজুর করা, আর মুক্তিযোদ্ধাদের ঠিকানাটা হচ্ছে বলে দেয়া। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু দেখবো। ওকে, মাত্র এই 5টা প্রশ্ন দেখে যাব রেইনকোট গল্প থেকে। এগুলো পড়লে কিন্তু আপনি 100% সৃজনশীলের আনসার করে দিতে পারবেন, জাস্ট এতটুকু হচ্ছে বুঝে যাবেন। ওকে, নেকলেস গিদা মোপাসা, এটাই কি আমাদের শেষ? আচ্ছা, এই হচ্ছে আমাদের গদ্য পাঠটা শেষ হয়ে যাবে। নেকলেস গল্পটা হচ্ছে গিদা মোপাসার একটা বিখ্যাত গল্প, যেটার অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। এটা অবশ্যই হচ্ছে মনে রাখবেন। নেকলেস গল্পটা একেবারে হচ্ছে জাস্ট একটু শোনেন। জাস্ট নেকলেস, এটা একটা গলার হার, যে নেকলেস আপনারা বুঝতে পারেন, সেটার উপরেই নিয়ে লেখা। এখানে একজন মহিলা ছিল মাদাম লইসেল, আর যে পুরুষ ওনার নাম হচ্ছে মসিয়ে লইসেল।
এই দুইজন হচ্ছে স্বামী স্ত্রী, কিন্তু মাদাম লুইসেল যিনি হচ্ছে এই গল্পের মূল, ও একটু দেখতে সুন্দর তো, যার কারণে ও সবসময় ভাবতো যে আমার একটা লাক্সারিয়াস লাইফ হইতো, আমি একটা উচ্চ বংশে জন্ম নিতাম, একটা বড়লোক ঘরে আমার জন্ম হইতো, তাহলে আমি এইটা পাইতাম সেটা পাইতাম, আমার হচ্ছে যে বসার যে জায়গাটা সেটা কুষ্টি পাথর দিয়ে গ্রাম করা থাকবে, এরকম থাকবে ওরকম থাকবে। কিন্তু ওর জন্ম হয়েছিল, ওর বাবা ছিল একজন কর্মচারী, কেরানি। এরপরে ওর বিয়েও হয় একজন কেরানির সাথে, যার কারণে ওর সবসময় মন খারাপ থাকতো যে আরে এটা কি হইলো, আমার একটা লাক্সারিয়াস ঘরে জন্ম হইতে পারতো না, বা একটা ভালো জায়গায় বিয়ে হইতে পারতো না। হঠাৎ করে ওর হাজবেন্ড শিক্ষামন্ত্রীর একটা আমন্ত্রণ কার্ড পায় পার্টির, সেই কার্ডটা এনে ওর স্ত্রীকে দেয়, মাদাম লুইসেলকে। কিন্তু মাদাম লুইসেল এই কার্ড পাওয়ার পরও মানে খুশি না, কারণ ওনার পার্টিতে জয়েন করার মতো ভালো কাপড় নাই। এরপর ছেলেরা যেটা করে সচরাচর, ছেলেরা সবসময় চায় যে ওর বউর মুখে একটু হাসি থাকুক, ভালো থাকুক। ওর বউরে বুঝাই বললো যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে 18,000 ফেরা আছে, চাইছিলাম আমি ওটা দিয়ে একটা বন্দুক কিনবো, তুমি ওইটা দিয়ে একটা ড্রেস কিনবো। ড্রেস হইলো, তারপরও হচ্ছে তার মন খারাপ, তার আজকে মন ভালো নাই, মুড সুইং করে না, সে আর একদিকে তাকাই আছে। কি হয়েছে যে আমার ড্রেস হয়েছে ঠিকই, কিন্তু আমার তো আসলে কোনো গহনা নাই, আমি যে ভালো একটা গহনা টহনা পরবো সেটা তো নেই। তো বলতেছে তোমার গহনা লাগবে কিসে, তুমি তো এমনি সুন্দর, আবার যদি তুমি চাও আমরা কিছু গাছের তাজা ফুল আনতে পারি, যে তাজা ফুল দিয়ে তুমি যদি সাজো তোমার অনেক সুন্দর লাগবে। বলতেছে যে না, পার্টিতে সবাই অনেক গহনা পরে যাবে, আমি যাব না, তুমি বাদ দাও। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আর একটা কাজ করি, তোমার একটা বান্ধবী আছে না মাদাম ফ্রস্টেরিয়ার কাছে যাও, ওর কাছ থেকে গিয়ে একটা তুমি নেকলেস ধার আনো, পার্টি শেষ করে আবার গিয়ে দিয়ে আসবা। বলে ভালো বুদ্ধি। পরের দিন গেছে, গিয়ে মাদাম ফ্রস্টেরিয়ার কাছ থেকে একটা হচ্ছে হীরার গহনা সেটা নিয়ে আসছে, এসে পার্টিতে গেছে। পার্টিতে আবার বল নাচ হয়, ওই বল নাচে স্বয়ং শিক্ষামন্ত্রীও তার সাথে নাচ করলো, তার ভালো লাগলো। কিন্তু যখন বাসায় আসতে গেল তখন হাত দিয়ে দেখে যে হীরার নেকলেসটা নাই। এই তো মাথায় হচ্ছে আকাশ ভেঙে পড়লো। এরপরে খুঁজে দেখে এই নেকলেসটার দাম হবে 40,000 ফ্রা, যেটা এই দুই স্বামী স্ত্রীর দিতে দিতে ওনাদের জীবন তেনা তেনা, মানুষের বাসায় কাজ করছে, ওই কাজ করছে, সেই কাজ করছে, এরপরে হচ্ছে সেটা শোধ করতে হয়েছে। হঠাৎ করে একদিন মাদাম ফ্রস্টেরিয়ার সাথে দেখা, তারপর বলে কিরে মাদাম লুইসেল, তোর এই অবস্থা কেন, তোর তো দেখতে কাজের মেয়ের মতো লাগে। আমি তো কাজের মেয়ে, আমি তো এখন কাজই করি, আমি কি করব, তোর নেকলেস ফেরত দিতে গিয়ে আমার এই অবস্থা। কি বলিস, এই নেকলেসটা তো ছিল মাত্র 500 ফেরা, এটা তো আসল ডায়মন্ডের ছিল না। বুঝতে পারছো তো, বেশি ফুটানি দেখার দরকার নাই, যতটুকু আছে অতটুকু নিয়ে হচ্ছে কি থাকতে হয়। জাস্ট এই কয়টা প্রশ্ন দেখে যাবা, ঠিক আছে, জাস্ট এই কয়টা প্রশ্ন এখান থেকে দেখে যাবা নেকলেস গল্প থেকে, এর বাইরে একটা প্রশ্ন দেখতে হবে না, জাস্ট এই 5টা দেখবা। পরবর্তী প্রশ্নটা দেখো। এরপর হচ্ছে আমাদের কবিতা অংশ। এরপরে আসলে আমাদের কবিতা অংশে বিভীষণের প্রতি মেঘনাদ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবেই। বিভীষণের প্রতি মেঘনাদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং আসবে। যেই প্রশ্ন 4টা এখানে রাখা হয়েছে এর বাইরে কোনো প্রশ্ন দেখা লাগবে না, জাস্ট এই 4টা প্রশ্নই হচ্ছে দেখবা। কবিতায় হচ্ছে সজাত্যবোধ ও নৈতিকতার স্বরূপ, এটা দেখবা। এরপর হচ্ছে মেঘনাদ চরিত্রে ফুটে ওঠা মানবিক গুণাবলী ও দেশপ্রেম স্বরূপ, বিভীষণের প্রতি প্রকাশিত দেশপ্রেমহীনতা বা মির্জাফর। এখানে এরকম আইটেম আসতে পারে যে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধের সময় মির্জাফর হচ্ছে দেশের সাথে বেইমানি করে, সেটা কার সাথে হচ্ছে ফুটে ওঠে। দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ মানে এই কবিতার যত কথা ছিল সব ছিল হচ্ছে মেঘনাদের। রাবণ পুত্র মেঘনাদ যে কথাগুলো বলছিল বিভীষণের প্রতি, এইটাই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। মেঘনাদ কি করছে? মেঘনাদ হচ্ছে রাবণ পুত্র, ওর দেশে যখন হচ্ছে আক্রমণ করে লক্ষণ, তখন এই যে বিভীষণ কিন্তু মেঘনাদের চাচা, বিভীষণ কিন্তু তোমার সম্পর্কে মেঘনাদের চাচা। কিন্তু যখন এই মেঘনাদের দেশে যখন আক্রমণ হয়, এই মেঘনাদ ছিল একজন মানে হচ্ছে অপরাজেয় যোদ্ধা, ওরে আসলে পরাজয় করা সম্ভব না, ও হচ্ছে ইন্দ্রজয়ী যোদ্ধা, ঠিক আছে, ইন্দ্রজয়ী যোদ্ধা হচ্ছে মেঘনাদ। তো ওরে আসলে কেউই পরাজয় করতে পারবে না। এরপরে ওর যে আপন চাচা বিভীষণ, ও হচ্ছে শত্রুপক্ষকে হচ্ছে পথ দেখায় যে ও এখন হচ্ছে যজ্ঞাগারে ঢুকছে যজ্ঞ করতে, প্রার্থনা করতে,
যখন প্রার্থনা করবে তখন তো ওর কাছে অস্ত্র থাকবে না, এই সুযোগে গিয়ে যদি তোমরা আক্রমণ করো তাহলে মেঘনাদকে মারা সম্ভব। এটা ওর নিজের চাচা, আপন চাচা বিভীষণ এই বুদ্ধিটা শত্রুপক্ষরে দিছিল। তার মানে মেঘনাদ এখানে হচ্ছে দেশপ্রেমের প্রতীক, হচ্ছে দেশের জন্য লড়ে যায় এবং জীবন উৎসর্গ করে। আর বিভীষণ এইখানে হচ্ছে মির্জাফরের কাজটা করছে, উনি হচ্ছে শত্রুপক্ষকে এই হচ্ছে মেঘনাদকে মারার পথটা দেখাইছে। তাহলে দেশপ্রেমের কথা বললে উঠে আসবে মেঘনাদের কথা, আর মির্জাফরের কথা আসলে উঠে আসবে বিভীষণের কথা। এতক্ষণ অরিন্দম কহিল বিশদে কেমন লক্ষণ পশিল যজ্ঞা করে, হায় তাত উচিত কি তব নিকষে সতী তোমার জননী। হায় তাত উচিত কি তব, এখানে তাত বলতে চাচাকে বোঝানো হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তার মানে এই চারটা প্রশ্ন জাস্ট দেখে যাবা। আর এই কবিতার মধ্যে দেশপ্রেম বলতে মেঘনাদকে বুঝাইছে, যিনি দেশের জন্য যুদ্ধ করতে করতে প্রাণ দিয়ে গেছে। আর এই বিভীষণ হচ্ছে মির্জাফরের কাজ করছে, ঠিক আছে? যদিও মেঘনাদ তার চাচারে অনেক কিছু বললে গেছে যে চাচা তোমার কি এটা উচিত হইছে? রাজহংস যে হচ্ছে রাজহাঁস, ওরা কি কখনো দেখছো ময়লায় গড়াগড়ি করতে? কখনো কি দেখছো আকাশের চারটা এসে মাটিতে হচ্ছে গড়াগড়ি করতেছে, মাটির সাথে মিশতেছে? এটা দেখছো কখনো? তুমি তো চাঁদ, তুমি তো রাজহাঁস, তুমি হচ্ছে ভালোতার সাথে মিশবা, তুমি কেন শত্রুপক্ষের সাথে মিশলা? চাচারে অনেক কিছু বলছে, চাচা তারপরও গলে নাই। তারপর বলছে চাচা আমি তো আসছি যজ্ঞ করতে, প্রার্থনা করতে, তা এখন যদি তুমি আমাকে হচ্ছে শত্রুপক্ষ দিয়ে আক্রমণ করায় মারাও, এটা কি, এটা তো একটা বাচ্চা শুনলেও হাসবে যে সবাই অস্ত্র সজ্জিত, আমার হাতে কোনো অস্ত্র নাই, অস্ত্র না থাকলে যুদ্ধ হয়, আমার হাতে অস্ত্র দাও। কিন্তু জানে যে ওর হাতে অস্ত্র উঠলে শত্রুপক্ষ আর পারবে না, অস্ত্র ওঠার আগেই হচ্ছে মেরে ফেলছে। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। পরবর্তীতে হচ্ছে সোনার তরী। সোনার তরী কি আমরা হচ্ছে মূল গল্পটা জানি? সোনার তরীটার আচ্ছা এই এটা কার ছিল, কার কমেন্ট ছিল? যাই হোক তোমরা হচ্ছে কমেন্টে ওরকম কিছু লেখো না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপর দেখো সোনার তরী থেকে একটুখানি হচ্ছে খেয়াল করবা। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা। মূল ভাবটা একটু বোঝার চেষ্টা করবা, প্রত্যেকটা কবিতা আসলে মূলত কি বোঝাইছে। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে একদিন লাস্ট হচ্ছে পরীক্ষায় ঢোকার আগে মানে 10 মিনিটের জন্য হলেও একটু ফোন দিবা, জাস্ট হচ্ছে প্রত্যেকটা কবিতার মূল ভাবটা বলে দিব, অথবা আমাদের পেজে তোমরা হচ্ছে নক করবা, ঠিক আছে? ওখানে মূল ভাব প্রত্যেকটা কবিতা গল্পের যে আসলে কি বুঝাইছে সেটা বলে দিব। সোনার তরী, এই সোনার বলতে বোঝানো হয়েছে কি জানো? মানুষের ধরো কর্ম, ঠিক আছে? মানুষের কর্ম। আর এই তরী বলতে বোঝানো হয়েছে মহাকালকে, তরী বলতে বোঝানো হয়েছে মহাকালকে, ঠিক আছে? সোনার তরী। এখন বিষয়টা হচ্ছে এমন, একজন কৃষক সারা জীবন কষ্ট করে তার হচ্ছে সোনার ফসলগুলো ফলায়, কিন্তু যখন নৌকা নিয়ে আসলো মাঝি, নৌকা নিয়ে এসে এই যে কৃষকের ফসল উঠাইলো, শুধু কৃষক যে আছে তার যে ফলানো ফসলটা আছে এই ফসলটা শুধু নৌকায় নিল, তরীতে নিল, কিন্তু কৃষককে নিল না। কৃষক যখন বলল যে আমারে হচ্ছে নাও, তখন মাঝি বলল যে ফসলেই হচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে, তোমাকে নেওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে? আসলে আমাদের সমাজের চিত্রটা এমন যে মানুষ তোমাকে গ্রহণ করবে না, তোমার কর্মটাকে নেবে। মানুষ মরণশীল, কিন্তু মানুষের যে কর্ম এটা হচ্ছে নশ্বর, এটা থেকে যায়, বুঝতে পেরেছো? তার মানে মানুষের জীবনের থেকে কর্মের মূল্য, কর্ম যেটা এটা হচ্ছে চিরস্থায়ী, এটা থেকে যায়। মানুষ মরণশীল, কিন্তু মানুষের কর্ম, মানুষের কাজ এটা নশ্বর, এটা মনে রাখবা। এটাই মূলত হচ্ছে বুঝাইছে। একটা কৃষক ফসল ফলাইলো, সব ফলাইলো, এত কষ্ট করলো, কিন্তু যখন তরীটা আসলো তখন শুধু তার ফসলটা উঠাইলো, কৃষককে উঠানোর জায়গা হইল না, ঠিক আছে? তার মানে কর্মীর থেকে কর্মের মূল্য বেশি, কর্মীর থেকে কর্মের মূল্য বেশি, যেটা হচ্ছে করছে ওইটার যে ফসলটা ওইটার মূল্য বেশি, কর্মী ওটা হচ্ছে বাদ করছে। এখানে এই যে
চারটা প্রশ্ন রাখা আছে, জাস্ট এই চারটা প্রশ্ন একটুখানি হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবা, অথবা তোমাদেরকে তো আমরা হচ্ছে দিয়েই দিব পিডিএফ ফাইল, তোমরা হচ্ছে যোগাযোগ করবা। পিডিএফ ফাইল পাওয়ার পর এই চারটা প্রশ্ন জাস্ট একটু দেখে নিবা। মানব জীবন চিরন্তন সত্য, মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে ধারণা। মানুষের জীবনের চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু, মৃত্যুবরণ করতেই হবে। শক্তিশালী মানব সত্তা স্বরূপ এই যেটা আছে মহৎ সৃষ্টিকর্মের অবিনশ্য সম্পর্কে ধারণা। মার্কসটা আসবে এই প্রশ্নটা, মনে রাখো। যে কয়টা বোর্ড আছে এই কয়টা বোর্ড এখানে হচ্ছে, এটা দেখে যাইও। ওকে ফাইন। এই প্রশ্নগুলো জাস্ট একটু দেখবা, কিচ্ছু লাগবে না কিন্তু। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম নিজেকে এমন একজন যোদ্ধা বানাইছে যিনি হচ্ছে শুধু নিজের সাথে যে অন্যায় হবে তার না, পৃথিবীর সাথে যারা অন্যায় করবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা হবে, তাদের সাথে অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে হবে ভালোবাসার সাথে আপোষহীন এবং কোমল। কিন্তু যদি তুমি কোনো কিছু ক্ষতি করতে চাও বা দেশের ইসে আসতে চাও, তাহলে সেখানে অবশ্যই তিনি যুদ্ধে ঝাঁপাই পড়বে। এখানে জাস্ট এই 6টা প্রশ্ন দেখে যাবা। বিদ্রোহী কবিতা থেকে জাস্ট এই 6টা প্রশ্ন দেখবা, আর কিচ্ছু দেখার দরকার নাই, জাস্ট এই 6টা প্রশ্ন। স্যার অনেক খুশি হয়েছে, স্যার অনেক খুশি হয়েছে, স্যার অনেক খুশি হলে হাসি দেয়, তাই না? আচ্ছা, খুশি হওয়া যাবে না, মানে মুখে হাসিও রাখা যাবে না। একজনে স্যারের প্রশংসা করতে সুন্দর বলছে, এখন হাসিটা দেয়া যাবে না, হাসিটা দেয়া আমার পাপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে হাসবো না, যাও হাসবো না, হাসবো না, হাসা হাসা বন্ধু। বিদ্রোহী পরে হচ্ছে সুচেতনা। সুচেতনা জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের সুচেতনা থেকে যদি তোমরা প্রশ্নের অ্যান্সার করতে চাও, তাহলে এটা যেহেতু নতুন কবিতা, এবছর তোমাদের আসছে, এর আগে ছিল না, এই সুচেতনা থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে মাস্ট এই 5টা প্রশ্ন হচ্ছে দেখে যাবা গাইড থেকে। তোমাদের গাইড থেকে মাত্র এই 5টা প্রশ্ন দেখে যাবা। এখন দেখো, সুচেতনা এই নামের সাথেই কিন্তু হচ্ছে কবির মূল ভাবটা আছে। সুচেতনা বলতে বুঝিয়েছে সুবুদ্ধির উদয়, সুবুদ্ধির উদয়, সুবুদ্ধির উদয়, সুবুদ্ধির উদয়। সুচেতনা বলতে বোঝানো হয়েছে সুবুদ্ধি বা সুচেতনা। কবি জীবনানন্দ দাশ প্রথমে বলতেছে যে আসলে এই পৃথিবীটা যুদ্ধে একেবারে একাকার হয়ে আছে, এই মারামারি, এই কাটাকাটি, এই হানাহানি, এই অন্যায়, এই গরিবদের প্রতি অত্যাচার। কিন্তু কবি আহ্বান করেছেন সুচেতনার, যেই সুচেতনার যদি হচ্ছে উদয় হয় তাহলে আর যুদ্ধ হবে না, তাহলে মানুষে মানুষে আর মারামারি হবে না, কাটাকাটি হবে না, হানাহানি হবে না, পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। যেই পৃথিবীতে কোনো যুদ্ধ থাকবে না, অত্যাচার থাকবে না, কোনো মানুষ আর নিপীড়ন সহ্য করতে হবে না। তাহলে এই সুচেতনা, এই কবিতার মাধ্যমে কবি জীবনানন্দ দাশ সুচেতনা বা সুবুদ্ধির উদয়কে বলেছে। বর্তমান পৃথিবীর প্রথম স্টেজে তিনি বলছে যে বর্তমান পৃথিবীটা আসলে একেবারে অন্ধকারে ছেয়ে গেছে, এই যুদ্ধ, এই হানাহানি, এই মারামারি, এই কাটাকাটি। পরবর্তীতে তিনি চেয়েছে একটা সুচেতনার উদয় হোক, প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে সুচিন্তা আসুক, কোনো কুবুদ্ধি না আসুক। কয়েকদিন আগে ট্রেন্ডিং এ দেখলাম একটা কুবুদ্ধি দেন, ঠিক আছে, একটা কুবুদ্ধি দেন। কুবুদ্ধি দিয়ে কি করবেন ভাই, এত কুবুদ্ধি কুবুদ্ধি করেন কেন? কবি তো সুচেতনা চায়, কবি তো চায় মানুষের মধ্যে সুচেতনা আসুক। আচ্ছা, এখান থেকে মাস এই কয়টা প্রশ্ন দেখে যাবেন। সুচেতনার আলোকে পৃথিবীর ক্রমমুক্তির এই যে আশাবাদ, সুচেতনা যদি উদয় হয় তাহলে মানুষ অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারবে না, একে অপরকে মারতে পারবে না, একে অপরের সাথে অন্যায় করতে পারবে না, গরিবদের সাথে অত্যাচার করতে পারবে না, তাহলেই তো পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। এই প্রত্যেকটা প্রশ্ন যদি পড়েন ওই একই কথা তুলে ধরেছে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে সুচেতনা থেকে এই 5টা প্রশ্ন দেখবেন, যাদের পিডিএফ ফাইল লাগবে তারা পেজে নক করবেন। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখুন, তাহারি পরে মনে। তাহারি পরে মনে এখান থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে, প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে এবং আপনারা হচ্ছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে পারবেন। তাহারি পরে মনে কবিতায় কবি হচ্ছে কি বুঝাইতে চাইছে? কবিতার মানুষের জীবনের সাথে শীতের রিক্ততার তুলনা করছে, শীতের রিক্ততা, ঠিক আছে? ওকে, তাহারি পরে মনে বেগম সুফিয়া কামাল, ওনার হচ্ছে হাজবেন্ড মারা গেছে, প্রথম স্বামী যখন মারা যায় তখন এই দুঃখে কষ্টে তিনি এই তাহারি পরে মনে কবিতাটা লিখছে। যেই কবিতাটা আমরা শেষের লাইনে গিয়ে শুধু বুঝতে পারি
তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এর আগে এমন এমন কিছু লেখছে যেখানে কবি আর কবি ভক্তের মধ্যে কথা হয়, হে কবি তুমি নীরব কেন, দক্ষিণা দুয়ার গেছে খুলি, হে কবি তুমি এখনো নীরব কেন, দক্ষিণা দুয়ার খুলছে, গাছে ফুল ফুটছে, সব হইছে, বসন্ত আসছে ধরায়, তুমি এখনো কেন বসন্তটাকে মানে হচ্ছে রচনা করে নেও না, বসন্তটাকে বরণ করে নেও না। কবি বলতেছে কই, আমার মনে তো কোনো সুখ নাই, আমি কি বসন্ত বরিয়ে নিব, আমি বসন্ত বরিয়ে নিয়ে নেই, তাই বলে কি বসন্ত পৃথিবীতে আসে না? বসন্ত তো ঠিকই পৃথিবীতে আসছে, ওরে বরণ করতে হবে কেন? আমি তো শীতের যে তিক্ততা রিক্ততা এটারই ভুলতে পারি না, শীতের সময় যে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় সবকিছু, গাছের পাতা ঝরে যায়, এই জিনিসটাই তো আমি ভুলতে পারিনি, তাহলে কিভাবে হচ্ছে আবার বসন্ত ভরিয়ে নেই? তাহলে এই যে কবির যে শীতের রিক্ততা, যে কষ্টটা, এইটা মূলত নিজের স্বামী হারানোর বেদনার সাথে তুলে ধরেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই স্বামীর জন্য এত মাতামাতি, স্বামীর কষ্টে একেবারে উনি কষ্টিত, কিছুদিন পর আবার দ্বিতীয় বিয়ে করছে। নারীর প্রেম কত ছলনাময়ী, দেখতে পাচ্ছ? মানে দ্বিতীয় বিয়ে করছে আবার এই মহিলা, এটা কেমন সম্ভব ভাই? জাস্ট এই তিনটা প্রশ্ন দেখা যায়। বা প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্ক, প্রকৃতির যে 6টা ঋতু আছে, গ্রীষ্ম, শরৎ, বর্ষা, হেমন্ত, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো শুকনা, কখনো হচ্ছে ফুলে ভরপুর, মানুষের জীবনটা এমন। মানুষের জীবনটার মধ্যে দেখবা যায় হচ্ছে এটা কিন্তু হয়, ঠিক আছে, বারবার কখনো ভালো দিক দিয়ে যায়, কখনো খারাপ দিক দিয়ে যায়, কখনো পৌষ মাস, কখনো সর্বনাশ, এটা ঋতুর সাথেই হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। ওকে, সৃজনের মানবের প্রভাব, বর্তমান স্বচ্ছন্দ জীবনের এটা হচ্ছে বিচ্ছেদের প্রভাব, এগুলো হচ্ছে একটু দেখে যাবা। তাহারই পরে মনে থেকে মোটামুটি প্রশ্ন প্রতি বছর থাকেই, এটা মাস্ট ইম্পর্টেন্ট। এই তাহারই পরে মনে অবশ্যই দেখে যাবা, দেখে যাবা, দেখে যাবা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। 18 বছর বয়স মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কবিতা 18 বছর বয়স। এখানে কবি সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। কত বছর বয়সে মারা গেছে একটু বলেন তো? কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা গিয়েছিল? কত বছর বয়সে? ওনাকে কিশোর কবি বলা হয়। কি কবি বলা হয়? কিশোর কবি বলা হয়। কবি সুকান্ত ভট্টাচার্য মারা গেছে 21 বছর বয়সে মাত্র। কত বছর বয়সে? 21 বছর বয়সে। এই 21 বছর বয়সের মধ্যে উনি অনেক ভালো কিছু রচনা করে গেছে, তার মধ্যে একটা হচ্ছে 18 বছর বয়স। এই 18 বছর বয়স কবিতার মধ্যে কবি 18 বছর বয়সটাকে তুলে ধরছে কার সাথে? অপ্রতিরোধ। তিনি বলছে 18 বছর বয়স জানে না কাদা, 18 বছর বয়সে নেই কোনো ভয়, নেই কোনো সংশয়, তারা জানে শুধু বিজয় উল্লাস করতে, তারা ভাঙতে জানে পাথরে, মানে হচ্ছে পায়ের লাথি দিয়া পাথর বাঁধা, ঠিক আছে? 18 বছর বয়স বাঁচে কিসের সাথে? দুর্যোগে। এই 18 বছর বয়সটাকে কবি কিসের সাথে তুলনা করছে বলতে পারবেন? 18 বছর বয়সটাকে কবি কিসের সাথে তুলনা করছে? লঞ্চ, নাকি লঞ্চ ছাড়া আর একটা জিনিস আছে, সেটা কি বলেন তো পারলে? স্টিমার, রাইট। লঞ্চ বাদে আর একটা জিনিস আছে স্টিমার। স্টিমারের সাথে কবি মানব এই 18 বছর বয়সটাকে তুলে ধরছে, যে বাষ্পের বেগে স্টিমারের মতো ছুটে চলে 18 বছর বয়স। ওকে, এই 18 বছর বয়স থেকে এই পাঁচটা জাস্ট হচ্ছে দেখে যাবেন। এখানে কবি 18 বছর বয়সটার ইতিবাচক গুণ তুলে ধরছে, নেতিবাচক বলছে যে এই বয়স মাঝে মাঝে হচ্ছে অনেক কুমন্ত্রণা আসে, কানে আসে অনেক কুমন্ত্রণা। এই বয়সে আসলে নিজের জীবনের হাল ঠিক রাখা ভার, কারণ 18 বছর বয়সে ছেলে মেয়েরা দেখা যায় যে অনেক ঝুঁকি নিতে পারে। যেমন এই যে জুলাই গণঅভ্যুত্থান গেল, সেখানেও দেখবা এই বয়সী পোলাপাইনি কিন্তু সম্মুখ সারিতে ছিল, মৃত্যুটারে কোনো ভয় করে না। তো এই বয়সে অনেক কুমন্ত্রণাও আসে, অনেকের জীবনটা হাল রাখা ভার দায় হয়ে যায়, এটাই কবি বুঝাইছে। কিন্তু তারপরেও কবি বলছে যে একটা দেশের ক্রান্তিকালীন সময় 18 বছর বয়সী সব থেকে বেশি ভূমিকা পালন করে, তার মানে এই দেশের মুখে 18 আবার আসুক নেমে। এখান থেকে এটা হচ্ছে পড়বা 18 বছর বয়স। পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি, পরবর্তীতে কি আছে। ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969 লিখেছে হচ্ছে শামসুর রহমান। এখান থেকে জাস্ট এই যে হচ্ছে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন জাস্ট দেখে যাবা। ফেব্রুয়ারি 1969 শামসুর রহমান কি বলছে?
আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এই কৃষ্ণচূড়ার যে রং, এটা আমাদের চেতনারই রং। এটা এখান থেকে প্রশ্ন আসি, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এই যে 21-এর চেতনায় উজ্জীবিত, এটা কি? কৃষ্ণচূড়া আসলে কি বুঝাইছে? এই 21-এর কৃষ্ণচূড়া বলতে বোঝানো হয়েছে 1952 সালে ভাষা আন্দোলনে যেসব শহীদ হয়েছে, রফিক শফিক, সালাম, বরকত জব্বার, যারা শহীদ হয়েছে তাদের রক্তটা যেন আবার কৃষ্ণচূড়া হয়ে গাছে গাছে ফুটেছে। ফেব্রুয়ারি 1969 যখন গণ অভ্যুত্থান হয়, তখন তো কবি শামসুর রহমান মনে করছে যে 52-তে যে রফিক, সালাম এরা যে হচ্ছে শহীদ হয়েছে, এরা মনে হয় আবার 1969-এ গণ অভ্যুত্থানের আন্দোলন করতে আবার রাজপথে নামছে। আবার আমি দেখতে পাচ্ছি এদের হাত থেকে বর্ণমালা হচ্ছে ঝরে পড়ছে। হ্যাঁ, তারপর হচ্ছে ঘাতকের বুকের সামনে আবার তারা বুক পেতে দিচ্ছে। তার মানে কবি এটাকে ইমেজিং করছে। 1969 সালে যখন গণ অভ্যুত্থানের আন্দোলন হয়, তখন কবি শামসুর রহমান মনে করছে যে আমি মনে করছি যারা 1969-এ আন্দোলন করছে এরা যেন 52-রই রফিক শফিক জব্বার, এদের মতোই আবার ঘাতকের বুকের সামনে হচ্ছে বুক পেতে দিচ্ছে গুলির সামনে। এই যে 21 মানে আমাদের কৃষ্ণচূড়া, এটা হচ্ছে 21-এর চেতনারই রং। 21-এ যারা হচ্ছে ভাষা শহীদরা রক্ত দিয়ে গেছে, এই 21-এর কৃষ্ণচূড়া দেখলে আমরা আসলে তাদেরকেই স্মরণ করি। এটাই কবি বুঝিয়েছে। এখানে যে কয়টা আছে 1969-এর এই যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, এটা থেকে শুরু করে যা যা আছে, এই প্রশ্ন 5টা একটুখানি হচ্ছে দেখে যাই। এর বাইরে আর কিছু দেখা লাগবে না। ওকে ফাইন, পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী কি আছে? লাস্ট অন মনে হয় এটা। লাস্ট অন, এটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। দ্রুত একটু বলেন, আমি কিংবদন্তির কথা বলছি, এটা কি পারি? আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ। উনি লিখছে, কি লিখছে এই কবিতাটার মধ্যে? কবির পূর্বপুরুষদের কাহিনী লিখছে। কবির পূর্বপুরুষ, তাদের পিঠে ছিল রক্ত জবার মতো ক্ষত। রক্ত জবার মতো ক্ষত কেন ছিল? কারণ তারা ছিল কৃতদাস, তাদেরকে হচ্ছে অত্যাচার করত যারা হচ্ছে তখন শাসক গোষ্ঠী ছিল তারা। এটাও বলছে তাদের মানে হচ্ছে পদতলে কি কোন মাটির সৌরভ ছিল বলতে পারো? তাদের হচ্ছে পদতলে কোন মাটির সৌরভ ছিল বলতে পারো? দেখো তো তোমরা পারো কিনা। কিংবদন্তিতে বলছে যে তাদের হচ্ছে পদতলে কোন মাটির সৌরভ ছিল? এঁটেল নাকি দোআঁশ না কি বলছে ওখানে? আচ্ছা দেখো তো মনে পড়ে কিনা, তাহলে হচ্ছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাই দাও যে তাদের পদতলে কোন মাটির সৌরভ ছিল। তাহলে দেখো, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে কবিতার পূর্বপুরুষদের কথা বলেছেন, পূর্বপুরুষদের ইতিহাসগুলো তুলে ধরেছে। এবং এই কবিতার মধ্যে কিছু কিছু লাইন আছে, যারা কবিতা শুনতে জানে না, তারা পানির সাথে মানে হচ্ছে মাছের সাথে খেলা করতে জানে না, যারা হচ্ছে কবিতা শুনতে জানে না, তারা হচ্ছে নদীর স্রোতে ভাসতে জানে না। এই কথাগুলো কিন্তু হচ্ছে বলছে। ঠিক আছে, এগুলো একটু হচ্ছে মনে রাখবা। এবং লাইন টু লাইন যদি নাও দেখতে পারো, জাস্ট এই 5টা প্রশ্ন, জাস্ট হচ্ছে এই 5টা প্রশ্ন হচ্ছে একটুখানি হচ্ছে দেখে যাবা। ঠিক আছে, আমি কিংবদন্তির কথা বলছি থেকে। তাহলে এই জিনিসটা একটুখানি দেখবা। জাস্ট 8টা হচ্ছে তোমার 7টা দেখবা হচ্ছে গদ্য। গদ্য তো 7টা হচ্ছে তোমাদের দেখাই দিলাম, কোন 7টা দেখবা। আর পদ্য দেখবা হচ্ছে 8টা। এর বাইরে আর কিছু দেখা লাগবে না, তোমরা জাস্ট হচ্ছে বসে রাখো। যা বলছি এতটুকুই। গদ্য হচ্ছে 7টা, পদ্য হচ্ছে 8টা দেখো। আর এর মধ্যে এমসিকিউ সিকিউ হচ্ছে কভার হয়ে যাবে। জাস্ট হচ্ছে মূল ভাবটা হচ্ছে জেনে যাও। যদি হচ্ছে মূল ভাব বা সারাংশ তোমাদের সারমর্ম জানা না থাকে, তাহলে অবশ্যই হচ্ছে একটু জানার চেষ্টা করো। একটু জানার চেষ্টা করো, তাহলে যে কোনো ভাবে আসুক তুমি লিখতে পারবা। মূল গল্পটা যদি তোমার জানা থাকে যে আসলে মূলত কবি এটা দিয়ে কি বুঝাইতে চাইছিল, তাহলে তুমি যে কোনো সৃজনশীল ধরতে পারবে এবং লিখতে পারবা। এবারে আমরা কিছু এমসিকিউ দেখি যে তোমাদের আসলে এমসিকিউ হচ্ছে এটা কেমন আছে, কনসেপ্টটা কেমন আছে, এমসিকিউটা আমরা একটু দেখবো। ঠিক আছে, এমসিকিউটা জাস্ট আমরা একটু দেখবো। এমসিকিউটা একটুখানি হচ্ছে ওয়েট করো। পলিমাটি সৌরভ ছিল, এই যে একজন লিখছে পলিমাটি পলিমাটি, এই যে নাজিয়া ইসলাম লিখছে পলিমাটি সৌরভ ছিল, মারিশা আক্তার লিখছে হচ্ছে কে আপু জানি না, ইশরাত মারিয়া লিখছে হচ্ছে পলিমাটি। ঠিক আছে,
অনেকে পলিমাটি লিখছে, জুবাইর আহমেদ লিখছে হচ্ছে পলিমাটি সৌরভ ছিল, রাইট ভাই, পলিমাটি সৌরভ ছিল। আরো সুন্দর হইতো যদি তোমাদেরকে হচ্ছে মূল ভাবটা হচ্ছে মধ্যে থাকতো। আমি জানি যেহেতু হচ্ছে তোমরা শেষ সময় আছো, মূল ভাবটা জানো, জাস্ট তোমাদের গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন করবা। তোমাদের একটা বইয়ের পরে তো অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকে, তোমরা জাস্ট হচ্ছে প্রত্যেকটা এই 3-4টা করে প্রশ্ন দেখে যাই, হবে 3-4টা না দেখতে পারলে যদি বেশি আলিশা হও যে না 3-4টা প্রশ্ন ভাই দেখা সম্ভব না, তাহলে আবার বললো, তাহলে আবার ওই যে এই যে সাজেশনটা করা আছে এটার মধ্যেও আবার দাগ দিয়ে দিব আমি যে এইটা দেখবা আর এইটা দেখবা, 2টা করে দিব আমি তাইলে, ঠিক আছে? আর যদি দেখতে পারো তাহলে এই 5টা বাংলা তো করে যাবা, আসানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু এমসিকিউ পার্টটা একটু দেখি। এমসিকিউ বলতে হচ্ছে জাস্ট অপরিচিত গল্পটা একটু দেখি, তোমাদের হচ্ছে কনসেপ্টটা কেমন, জাস্ট এটা দেখার পরে আমরা হচ্ছে এমসিকিউ পার্টটা আলাদাভাবে দিয়ে দিব। এই প্রশ্নটা 1841 না, ঠিক আছে, 1861। ওই যে মৃত্যুর সালটার সাথে হচ্ছে গোলাই ফেলছিলাম, মৃত্যুর সালটার সাথে গোলাই ফেলছিলাম, এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা 1861 সাল। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে 1861 সালে। পরবর্তী প্রশ্নটা দেখি, মৃত্যুবরণ করেছে কত সালে? একটু দ্রুত বলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছে কত সালে? রাইট, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছিল কত সালে? অবশ্যই 1941 সালে। আর জন্মগ্রহণ করেছিল 1861 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু বারবারই পরীক্ষা আসে, এটা একটুখানি হচ্ছে দ্রুত অ্যান্সার জানাই দাও। অবশ্যই এটা সঠিক উত্তর হবে মৃত্যু। তোমরা যারা সঠিক উত্তর দিতে পেরেছো অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু একটু ডিফিকাল্ট প্রশ্ন। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কি? প্রথম অবকাশ ছিল মৃত্যু। প্রথম অবকাশ কি ছিল? মৃত্যু। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করত? অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করত কি তার মামা, বিনু দাদা নাকি হরিশ? কে তুলনা করতে? একটু সঠিক উত্তরটা দ্রুত জানাবো তোমরা। যারা যারা লাইভে যুক্ত আছো সবাই একটু দ্রুত জানাই দিবা যে অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে কে তুলনা করত? কাজ আমি একটু কমেন্ট করব। সবাই বলতেছে সি হবে, 3 হচ্ছে পারি না, 3 তো বলেই দিলাম, 3 হচ্ছে মৃত্যু হবে, 3 হচ্ছে মৃত্যু হবে। আচ্ছা, সবাই 4 নাম্বারটার অ্যানসার করেন, 4 নাম্বারটার অ্যানসার করেন। কে অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করতেন? এটা সবারই জানা। উনি যখন গল্পটা শুরু করে তখনই ওনার বয়সটা বলার পরেই এরপর বলেছিল যে পণ্ডিত মশাই, আমি দেখতে হচ্ছে সুন্দর ছিলাম বলে পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করত। তার মানে এখানে সঠিক উত্তর হবে পণ্ডিত মশাই। উপহাস করার জন্য, ঠিক আছে, উপহাস করার জন্য শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করত। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি, স্লাইডটা আসো। পরবর্তী প্রশ্ন, অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবক কে? আমরা সবাই জানি যে অনুপমের বাবা একজন উকিল ছিল, এটা তো আমরা সবাই জানি, তাই না? গল্পের মধ্যে আছে অনুপমের যখন 6 বছর বয়স তখন তার বাবা মারা যায়। তো এই গল্পের মধ্যে অনুপমের বাবা মারা যাওয়ার পরে ওনার গার্ডিয়ান হওয়ার কথা ছিল মা, কিন্তু মায়ের এই ফ্যামিলিতে কোনো ভূমিকাই নাই, সম্পূর্ণ ভূমিকাটা পালন করে হচ্ছে অনুপমের মামা। তার মানে সঠিক উত্তর হচ্ছে অনুপমের মামা। অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবক হচ্ছে অনুপমের মামা। সবাইকে মামা দিতে পেরেছি? ওকে, ফাইন। জিনিয়া জেরিন আমাদের সাথে যুক্ত আছে, জুবাইর মন্ডল আমাদের সাথে যুক্ত আছে, ইশরাত জাহান জুই যুক্ত আছে, জুবাইর আহমেদ আছে, তারপর হচ্ছে ওমর ফারুক আছে, ইশরাত মারি আছে আমাদের সাথে, সুমাইয়া আক্তার আছে, বলছে সি হবে। ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। অপরিচিত গল্পে আসর জমাইতে অদ্বিতীয় কে? এখানে 2টা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে হরিশ আর একটা হচ্ছে বিনু দাদা। বিনু দাদা উনি হচ্ছে মার্জিত ভাষায় কথা বলে, ওনার কথাটা অনেক আর্ট, যেটাকে আমরা বলি হচ্ছে চমৎকার, সেখানে উনি বলেন চলনসই, ঠিক আছে? তো এই বিনু দাদা কিন্তু হচ্ছে মার্জিত ভাষায় অনেক সুন্দর আর্ট ভাষায় কথা বলে, কিন্তু আসর জমাইতে বা গল্প বলায় সবথেকে বেশি পটু ছিল হচ্ছে হরিশ। গল্প বলায় সবথেকে বেশি পটু কে? হরিশ। হরিশ কাজ করতে কোথায়? কল্যাণপুরে। হরিশ মানে হচ্ছে কানপুরে, কল্যাণপুর না। হরিশ কাজ করতে হচ্ছে কানপুরে, কানপুর, ঠিক আছে। ওকে,
এর পরবর্তী প্রশ্নটা দেখি, অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে। অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে। জুবাইর মন্ডল আছে, তাবাচ্ছুম চৌধুরী আছে, আমিও আছি তো ভাই। আচ্ছা, তাবাচ্ছুম চৌধুরী আমাদের সাথে আছে, জেনিয়া জেরিন আছে, তারপর হচ্ছে মারিশা আক্তার আছে, পূর্ণতা আছে, তারপর হচ্ছে অধরা সাহা দিনা আছে আমাদের সাথে, রিয়াজুল ইসলাম আছে আমাদের সাথে, উমর ফারুক আছে আমাদের সাথে, ইশরাত মারিয়া আছে, ইশরাত জাহান জুই আছে, অনেকেই আছে। যারা যারা আছি যুক্ত আছি সবাই হচ্ছে একটু কমেন্ট করবো। ইশরাত জাহান জুই আছে আমাদের সাথে। সবাই একটু সঠিক উত্তরটা জানাই দিব। গল্প বলার পটু কিন্তু হচ্ছে হরিশ। গল্প বলায় এবং আসর জমাইতে দুইটা জায়গায় হচ্ছে পটু হচ্ছে হরিশ। এটা একটু মাথায় রাখবেন আপনারা। ওকে, পরবর্তী দেখেন, অপরিচিতা গল্পে সরস রচনার গুণ আছে কার? সরস রচনার গুণ হচ্ছে হরিশের। ঠিক আছে, 8 নাম্বারটা সঠিক উত্তর কি আপনারা দিয়েছেন? 8। আপনাদের কমেন্ট হয়তো একটুখানি হচ্ছে পরে আসতেছে, না সবাই হরিশ বললে 8এও সবারই হরিশ হবে। গল্পে সরস রচনার গুণ আছে হচ্ছে হরিশের। আচ্ছা, মামার চরিত্র কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে? মামার চরিত্র আমরা সবাই জানি যে এই গল্পের মধ্যে মামা হচ্ছে একজন শক্ত মনের মানুষ। তার এই হচ্ছে যে চরিত্রটা গল্পের মধ্যে আছে অপরিচিত গল্পে, এটা কি ধর্মনিষ্ঠা বুঝাইছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা কি মসজিদের ক্যারেক্টার ছিল, নাকি কুসংস্কার ছিল, নাকি দেশপ্রেম ছিল, নাকি কোপ মন্ডুকতা ছিল? অবশ্যই হচ্ছে কূপমণ্ডুকতা। উনি যে হচ্ছে একজন কঠিন হৃদয়ের মানুষ এবং উনি যে হচ্ছে কোথাও ঠকতে চায় না, এটাই হচ্ছে এই গল্পের মধ্যে কিন্তু ফুটে উঠেছিল। তার মানে ঘ নাম্বারটা হচ্ছে রাইট আনসার। এটার কি কেউ সঠিক উত্তর দিতে পারছেন? আচ্ছা, এই যে জুবায়ের মন্ডল, ও কিন্তু হচ্ছে এটা সঠিক উত্তর দিছে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা একটু দেখি, কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? এই যে অনুপমের বাসা থেকে কল্যাণীকে যে আশীর্বাদ করতে পাঠানো হয়, কাকে পাঠানো হয়েছিল? হরিশ গেছিল নাকি বিনু দাদা গেছিল, মামা গেছিল নাকি মা গেছিল? কে গেছিল একটু দ্রুত বলো তো। বিনু দাদা গেছিল, বিনু দাদা। হরিশ গল্প বলতে পারে, অনেক কথা বলতে পারে, অনেক কটু কথা বলতে, কিন্তু সবাইকে দিয়ে তো সব কাজ হয় না, তাই না? মেয়ে দেখতে একটু ভারবার্তি মানুষই পাঠানো লাগে, এই জন্য বিনু দাদাকে পাঠানো হয়েছিল। কাকে পাঠানো হয়েছিল? বিনু দাদাকে। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। তাবাসসুম চৌধুরী সি বলছে অটোমেটিক ট্রান্সলেটর। আচ্ছা, জুবাইর আহমেদ বলছে বিনোদা, মারিশা বলছে বিনোদা। থ্যাংক ইউ। দর্শক সি বলছে ইশরাত মারিয়া, তারপর হচ্ছে পূর্ণতা, তারপর হচ্ছে অধরা সাহাদিনা আছে আমাদের সাথে, সুমাইয়া আক্তার আছে আমাদের সাথে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো, তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না। এখানে কে ঠকতে চায় না? এই উক্তিটা আসলে কার, কারে বুঝাইছে? তিনিটা আসলে কে? তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না, তিনিটা কে বলো তো? 20 সঠিক উত্তরটা, 11তে সঠিক উত্তর কি হবে? 11তে সঠিক উত্তর হচ্ছে মামা। মামা কোনো মতেই কারো কাছে কি হবেন না, ঠকবেন না। যার কারণে বিয়ের অনুষ্ঠানে শেখরা নিয়ে পর্যন্ত গেছিল স্বর্ণ পরখ করে দেখার জন্য। পরবর্তী প্রশ্নটা একটু দেখো, শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করার কারণ কি? শ্বশুরের সামনে অনুপমের মাথা, মাথা হেড, মাথা হেড, মাথা আবার হেড মানে ইংরেজি, এই দুইটা দ্বারা কি বোঝায়? এই দুইটা ধারা বোঝায় মানে একটু অপমানিত হওয়া, মাথাটা একটু নিচু হয়ে যাওয়া। ঠিক আছে, কেন হয়েছিল এটা? সবাই বলতেছে আমি সুখী নই। আচ্ছা, সবাই একটু দ্রুত জানাও, দ্রুত 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 জানাও। তানভীর আহমেদ নাফি আমাদের সাথে যুক্ত আছেন। এমসিকিউ সাজেশন, এমসিকিউ সাজেশন নাফি, এমসিকিউ সাজেশন হচ্ছে সিকিউ সাজেশন আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি, এটার মধ্যে সবকিছু আছে। পেজে কিছুক্ষণ পরে আপলোড করে দিব, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা আমাদের যদি হোয়াটসঅ্যাপে নক করো, হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারো। আর এই যে এমসিকিউ যে সাজেশনটা, এমসিকিউ তোমাদের জন্য প্রায় 300 350 মতো এমসিকিউ আছে মোট। তো এই 350 এমসিকিউ কিন্তু হচ্ছে মোটামুটি ভাবে দিয়ে দিব। 350 এমসিকিউ তোমাদেরকে হচ্ছে পিডিএফ ফাইল দিয়ে দিব কালকে। হ্যাঁ, ঠিক আছে, পেয়ে যাবে। ওকে, আর তোমরা যারা হচ্ছে এমসিকিউ সাজেশন লাগবে তারা হচ্ছে এখানে নক না করে তোমরা পেজে হচ্ছে মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাইও। একটা একটা স্টুডেন্টকে তো হচ্ছে দেয়া যায় না, গ্রুপে থাকলে একসাথে হচ্ছে দেয়া যায়। দেখেন, শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট হওয়ার কারণ ছিল গহনা পরীক্ষার কারণে। এই যে হচ্ছে যখন মেয়ের গহনা টহনা পরাইলো, তারপর এই গহনাগুলো যখন পরখ করতে আনলো, তখন তার শ্বশুর গিয়ে বললো যে কি করবা, তোমার মামা এগুলো এখন কি বলে? বলে যে আমার এখানে কোনো সে নেই, মামা যেটা বলবে ওটাই। তো এই যে গহনা পরীক্ষা করা, এই যে
লজ্জায় আসলে মাথাটা কেটেছিল তখন। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা, বারবার বের হয়ে যাচ্ছি। ডি বলছে, আচ্ছা আমি স্লো, আপনারা আগে आंसर দিচ্ছেন, এটা ভালো, আপনারা আগে দেন। আচ্ছা পরবর্তীটা দেখেন, অনুপমের মামার সাথে শেখরা নিয়ে যাওয়ার কারণ কি? অনুপমের মামার সাথে শেখরা নিয়ে যাওয়ার কারণ কি? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। স্বর্ণ যে পরখ করে তাকে বলা হয় শেখরা। এই শেখরাকে নিয়ে যাওয়া হয়েছিল কিসের কারণে? কারণ বিশ্বাসের অভাব ছিল। উনি মনে করছে যে ওনারে চাইলে তো ঠকাইতেও পারে ওই বেটা, স্বর্ণ তো 2 নাম্বারও দিতে পারে। এই বিশ্বাসের অভাবের কারণে ওর মামা সাথে করে হচ্ছে শেখরাকে নিয়ে যায়। শেখরার কাজ হচ্ছে স্বর্ণ পরখ করে দেখা। উনি যেটা দেখছে তাতে হচ্ছে মেয়ের বাবা যে স্বর্ণ দিছিল তাতে কোনো খাপ নাই। এরপরে মেয়ের বাবা একটা ইয়ারিং, একজোড়া ইয়ারিং এনে তারপর হচ্ছে এই শেখরার হাতে দিয়ে বলে যে এটা একটু পরখ করে দেখেন। তারপর চাপ দিয়ে দেখে যে হচ্ছে কি হয়ে যায়, বলে যে এটা বিলেতি মাল, এতে স্বর্ণের পরিমাণ খুবই কম। তখন ওই যে অনুপমের মামারাই শরম পায়, কারণ এটা ওরা মেয়ে দেখার পরে এটা দিছিল। ঠিক আছে, ওকে পরবর্তী প্রশ্নটা একটু দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে? গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পায়? এই যে মেয়ের যে গহনাটা মাপলো, এটা দিয়ে মেয়ের কোন জিনিসটা প্রকাশ পেয়েছে? জুবাইর বলছে বিশ্বাসের অভাব, তাবাসসুম চৌধুরী বলছে গ হবে, মারিশা বলছে গ হবে, ইশরাত জাহান জুই বলছে গ হবে, আরিয়ান তামিম বলছে হচ্ছে ডি হবে, তারপর হচ্ছে জুনাইয়া জেরিন আছে ডি হবে, সবাই বলছে ডি হবে, অধরা বলছে ডি হবে, জুবাইর আহমেদ বলছে ডি হবে, সুমাইয়া বলছে, রিয়াজুল বলছে ডি হবে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা এটা বলো, গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন জিনিসটা হচ্ছে প্রকাশ পেয়েছে? গহনা মাপলে কি কিপটা বলা যায়, অপমান বলা যায়, বিশ্বাসঘাতক বলা যায়, হীনমন্যতা। তিনি যে একটা ছোট মন মানসিকতার আসলে মানুষ, এইটাই প্রকাশ পেয়েছে। তার মানে 4 নাম্বারটা সঠিক উত্তর, হীনমন্যতা। 14 তে ডি নাম্বার, পূর্ণতা আছে, পূর্ণতা বলছে ডি হবে। আমি কন্যা দিতে পারি না, শম্ভুনাথ বাবুর কি প্রকাশ পেয়েছে? আচ্ছা এখানে ফুল লাইনটা এমন ছিল, যারা মনে করে যে আমি আমার নিজের মেয়ের স্বর্ণ চুরি করব, তাদের কাছে আমি কন্যা দিতে পারি না। যারা মনে করে যেহেতু স্বর্ণ তোমরা পরখ করেই নিবা, তার মানে তোমরা আমাকে হচ্ছে চোর ভাবছো না? যে যদি কেউ মনে করে যে আমি আমার মেয়ের স্বর্ণ চুরি করব, তাদের কাছে আমি আমার কন্যা দিতে পারি না। শম্ভুনাথ বাবুর কি প্রকাশ পেয়েছে? শম্ভুনাথ বাবুর এখানে প্রকাশ পেয়েছে ক্ষোভ, নাকি একঘেয়েমি, নাকি অভিমান? অভিমান করছে না, আত্মমর্যাদা বোধ। তার যে একটা আত্মমর্যাদা আছে নিজের, এটা প্রকাশ পেয়েছে। তাদের কাছে মেয়ে দেবে না। ইশরাত মারিয়া, পূর্ণতা আফরিন বৃষ্টি, জুবাইর আহমেদ সবাই বলছে 15তে বি হবে, আত্মমর্যাদা বলছে। ওকে ফাইন, তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই, প্রকাশ পেয়েছে কি? তাদেরকে খাবার দাবার খাওয়াইলো, তারপর হচ্ছে তার মামা বলল যে লগ্ন তো ফুরিয়ে যাচ্ছে, শম্ভুনাথ সেন বলল খাবার দাবার পরেই, যে তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই, মানে আপনাদেরকে গাড়িতে উঠাই দেই। এটা দ্বারা কি প্রকাশ পাইছে? ভদ্রতা, যে মেহমান আসছে তাদেরকে গাড়িতে উঠাই দেই, নাকি দায়িত্ববোধ, নাকি হচ্ছে প্রতিরোধ, নাকি প্রত্যাখ্যান? কোনটা পেয়েছে? কে রুমান, আমরা আছি কিন্তু ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। রুমান আছে, খুবই কাছের একটা ছোট ভাই। আচ্ছা তারপর হচ্ছে জুনাইনা জেরিন আছে, ক বলতেছে। আচ্ছা কি প্রকাশ পেয়েছে? 15, সবাই 16 অ্যানসার করো, 16 অ্যানসার করো। 16 থেকে কনফিউজ লাগতেছে যে এটা কি দায়িত্ববোধের মধ্যে পড়ছে নাকি প্রত্যাখ্যানের মধ্যে পড়ছে? এটা অবশ্যই হচ্ছে প্রত্যাখ্যানের মধ্যে পড়ছে, তাই না? প্রত্যাখ্যান করছিল যে তাদের কাছে মেবিয়ে দিবে না, ডাইরেক্ট প্রত্যাখ্যান। সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ওকে ফাইন, ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই ঠাট্টা সম্পর্কটা স্থায়ী করিবার যে হচ্ছে ইচ্ছা নাই, এটা কার উক্তি ছিল? ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটা কার ছিল? এই উক্তিটা অবশ্যই শম্ভুনাথ সেনের ছিল। কল্যাণীর বাবা, যিনি হচ্ছে কল্যাণীর বাবা, উনি বলছিল যে ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা আমার নাই। তার মানে এই উক্তিটা হচ্ছে শম্ভুনাথ সেনের। পরবর্তী প্রশ্নটা দেখেন, ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা আমার নাই, এটা তো আমরা, এটা দ্বারা কি প্রকাশ পেয়েছে আসলে দেখেন তো? ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এটা দ্বারা কি প্রকাশ পেয়েছে? কি প্রকাশ পেয়েছে?
কি প্রকাশ পেয়েছে? দুর্বলতা নাকি হচ্ছে বধান্যতা নাকি বলিষ্ঠতা নাকি হীনমন্যতা? এই সম্পর্ক যেখানে হচ্ছে মেয়ের বাপকে হচ্ছে দোষী করা হয়, সেই সম্পর্কটা মেয়ের বাপ রাখবে না, এটাই ঠিক আছে, এটা একবার উচিত কাজ হয়েছে। তাতে তো হীনমন্যতা প্রকাশ করার কিছু নাই, এটা তারা দুর্বলতাও প্রকাশ পায় নাই, পাইছে বলিষ্ঠতা। কি পাইছে? বলিষ্ঠতা। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এটা দ্বারা প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা। ওকে, শম্ভুনাথ বাবুর সাহসিকতা প্রকাশ পেয়েছে কোন উক্তিতে? কোন উক্তিতে হচ্ছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা প্রকাশ পেয়েছে? মামার অসহায়ত্বে মেয়ে বিয়ে না হওয়ার ভয়। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে এমন যে আসলে শম্ভুনাথ সেনের কোন কারণে আসলে সাহসিকতার প্রকাশ পেয়েছে বা কিছু, এটা দ্বারা বুঝাইছে মূলত হচ্ছে মেয়ে যে তার বিয়ে হবে না এটার কোনো ভয় নাই তার মধ্যে, ঠিক আছে, এটার কোনো ভয় নাই, যার কারণে এটাই হচ্ছে ফুটে উঠেছে মেয়ের বিয়ে না হওয়ার ভয়। মেয়ের বিয়ে যে হবে না এটা নিয়ে তার মধ্যে কোনো দুশ্চিন্তা নাই যে মেয়ের বিয়ে ভেঙে যায়, এটা দ্বারা তার সাহসিকতার প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল? কোন ঘটনায় অনুপম, এটা হচ্ছে গল্পের একেবারে মধ্যের একটা মানে তুলে ধরা হয়েছে। যখন অনুপম কি শুনতে পাইল, অনুপম কি শোনার পরে হচ্ছে তার মনটা হচ্ছে পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে বলতে পারবেন? এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবেন? দেখেন তো একটু বিহেড হলে এটা প্রশ্নের আনসার দেয়া যায়। 20-এর একটু দ্রুত আনসার দিতে, 20-এরটা 19-এরটা রিয়েল থেকে শুরু করে সবাই দিয়েছেন আপনারা, এটা পারি না। জিনিয়া জেরিন একটু দেখেন তো 20-এরটা 20-এ সি বলে দিছে। আচ্ছা, এটার নাম তুই বলছিস সি, ওই যে অধরা সাহাদিনা বলছে হচ্ছে টি। আচ্ছা আচ্ছা, সবাই সি আর কি, সি বলছে সবাই 20-এ। নিশাত মানে বলছে কিসে ডি, কল্যাণীর সাথে সাক্ষাৎ। কল্যাণীর সাথে সাক্ষাতের পর আসলে আবেগে মন ভরে ওঠে নাই। কল্যাণী পণ করছে যে কল্যাণী বিয়ে করবে না, ঠিক আছে। অনুপম মাঝে মাঝে করতেছে না, তার মানে ও মনে হয় এখনো মনে মনে আমারে ভালোবাসে, ও মনে হয় এখনো আমার জন্য ওয়েট করে, আমার একটা ছবি মনে হয় ওর এখনো এর মধ্যে আছে, ও মাঝে মাঝে মনে হয় ছবিটা বের করে দেখে, ও যখন ছবিটা বের করে দেখে তখন ওর চুলগুলো মনে হয় আমার ছবির উপরে পড়ে। এইগুলো হচ্ছে চিন্তা ভাবনা করতেছিল আর মনে মনে হাসতেছিল, বুঝতে পারছেন? আচ্ছা, মানে ও শুনছে কল্যাণী বিয়ে। পরবর্তীতেও আরো প্রশ্ন আছে, আমরা হচ্ছে ক্লাসটা দীর্ঘায়িত করব না। কল্যাণী বিয়ের রঙের শাড়ির কল্পনা, কোন রঙের শাড়ি টাড়ি পরছে, এখানে অনেকগুলো হচ্ছে আছে, এগুলো আমরা হচ্ছে দেখবো না। আমরা হচ্ছে একসাথে এমসিকিউ পার্টের যে হচ্ছে সাজেশনটা আছে সেটা ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। এগুলো মোটামুটি হচ্ছে তোমরা দেখে যাবা, সব সময় বিদ্যাপীঠের সাথেই থাকবা। জাস্ট আমি আবারও বলি, বাংলা তুমি যে বোর্ডেরই হও না কেন, যে বোর্ড থেকে পরীক্ষা দাও, সেটা বরিশাল বোর্ড হোক, মাদ্রাসা বোর্ড হোক, সেটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড হোক, ঢাকা বোর্ড হোক, জাস্ট দেয়া শুরু করলে ফোনটা যদি কেটে দেয় তাহলে বোঝা উচিত যে ব্যস্ত আছে, তাই না? সেটা বোঝার হচ্ছে কোনোই নেই। তাইলে হচ্ছে তোমরা এই জিনিসটাই করবা, গদ্য থেকে 7টা, পদ্য থেকে মোট 8টা, এই 15টা জাস্ট হচ্ছে দেখবা। আর ওই গল্প থেকে, গল্প বা নাটক থেকে, মানে হয় নাটক দেখবা, না হলে হচ্ছে তুমি যে আমাদের এটা আছে উপন্যাসটা আছে, উপন্যাস যে কোনো একটা দেখবা, ওটা সাজেশন দিয়ে দিব, আর এমসিকিউ সাজেশনটা দিয়ে দিব। আর এখানে যা দেয়া আছে এর বাইরে কিচ্ছু দেখা লাগবে না, জাস্ট যে কয়টা প্রশ্ন দেয়া আছে আর মূল ভাবটা দেখে যাইও, দ্যাটস এনাফ। এর বাইরে কোনো কিছু তোমার দেখা লাগবে না। এখানে যে সাজেশন দেয়া আছে এর বাইরে কিছু দেখবা না। ইনশাআল্লাহ আশা করি এখান থেকেই হচ্ছে কমন থাকবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে এই যে সাজেশনটা, গুরুত্বপূর্ণ সাজেশনটা, প্রশ্নের যে সাজেশনটা আছে এই সাজেশনটা একটু দিয়ে দিও। আর তোমরাও হচ্ছে খুব দ্রুত সাজেশনটা একটু সংগ্রহ করে নিও, সংগ্রহ করে জাস্ট এই প্রশ্নটা দেখো। এই প্রশ্নগুলো কিন্তু বারবার বোর্ডে রিপিট হয়েছে, ঠিক আছে? সেই প্রশ্নগুলোই হচ্ছে তোমাদের জন্য রাখা হয়েছে, একেবারে বেছে টেছে, যেগুলো বারবার আসছে বোর্ডে, বারবার আসছে, এইগুলোই রাখা হয়েছে। জাস্ট এগুলো আর দুই একটা হচ্ছে দেখে যাইও, উদ্দীপক দেখে যাইও, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলা পরীক্ষা তোমাদের আশা করি অনেক ভালো হবে।
সেটা বাংলা পরীক্ষার পরই তোমরা হচ্ছে রিভিউ দিবা, তখন জানতে পারবো যে সাজেশন থেকে কেমন কেমন ছিল। আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর 2 তারিখে যেহেতু পরীক্ষা, আহামরি টেনশন করার কিছু নাই, যা হওয়া ভালো হবে, কিন্তু নিজেকে আগে সুস্থ রাখতে হবে। নিজে আগে সুস্থ থাকলে তারপরে কিন্তু হচ্ছে পরীক্ষা ভালো হবে। বেশি টেনশন করে যেন আমরা অসুস্থ হয়ে না যাই। বেশি বেশি করে পানি খাবা, যেহেতু অতিরিক্ত গরম পড়ছে, তার মানে বেশি ঠান্ডাও খাওয়া যাবে না, তাহলেও কিন্তু হচ্ছে সমস্যা হতে পারে। সেদিকে খেয়াল রাখবা, নিজের সুস্বাস্থ্য দিকে খেয়াল রাখবা আগে। সুস্থ থাকলে পড়াশোনা এমনিতেই ভালো হবে, অসুস্থ থেকে চিন্তাই করে লাভ নেই। তো নিজের প্রতি একটু যত্নবান হও, ভালো থাকো। আসসালামু আলাইকুম।